আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে এখানে একত্র হয়েছি বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্কের পক্ষ থেকে। আমি আসিফ ইকবাল, ব্রেইনের মেম্বার হিসেবে আছি। আর এমনি আমি পেশাগতভাবে একটি পাবলিক সেক্টর ইনস্টিটিউশনে কাজ করছি, বাংলাদেশ ব্যাংকে। আমার সঙ্গে আজকে আছেন এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা চেয়ারম্যান এবং কো ফাউন্ডার জনাব আসিফ খান। এরই সাথে তিনি সিএফএ সোসাইটি বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট। এছাড়া আজকে আমাদের সঙ্গে আছেন গালিব ইবনে আনোয়ারুল আজিম। গালিব ইবনে আনোয়ারুল আজিম বর্তমানে কাজ করছেন কানাডিয়ান ন্যাশনাল ডিফেন্স এজেন্সিতে। এছাড়া তিনি কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে তার মাস্টার্স পার্সু করছেন। আহ, আমরা আজকে কথা বলবো বাংলাদেশের যে ব্যাংকিং খাত, বাংলাদেশের ব্যাংকিং খাতের যে বর্তমান পরিস্থিতি। আমরা মোটামুটি বাংলাদেশের ব্যাংকিং খাতের গত বেশ কয়েক বছর ধরে যা যা হয়েছে এখন প্রায় সবাই জানেন, এটা নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই। এবং গত 6 মাস আগে যে রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে, তার পেছনে যে যে কারণগুলো প্রচন্ড ক্যাটালিস্টিক ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, তার মধ্যে অন্যতম ছিল আমাদের ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে এবং তার ফলে অর্থনীতিতে যে যে প্রভাব পড়েছে। মানুষের কর্মসংস্থানে প্রভাব পড়েছে, আমাদের অর্থনীতির প্রোডাক্টিভিটিতে প্রভাব পড়েছে, আমাদের অর্থনীতির অন্যান্য প্যারামিটারে প্রভাব পড়েছে। এবং মোটামুটি বিশেষজ্ঞরা সবাই ইতোমধ্যে একমত যে বাংলাদেশের ব্যাংকিং খাতে গত কয়েক বছরে যা হয়েছে এটা ইতিহাসে বাংলাদেশে কখনো হয়নি। এবং বেশ কিছু ঘটনাকে বলা হচ্ছে যে এ ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে ব্যাংকিং খাতে কোনো দেশেই ঘটে। ওরকম একটা পরিস্থিতির পরে আমাদের প্রায় 6 মাস কেটে গেছে। গণ অভ্যুত্থানের পরে জনতার সমর্থনে একটি সরকার গঠিত হয়েছে, যে সরকার খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তারা কাজ করছেন এবং তারা চেষ্টা করে যাচ্ছেন। তাদের আন্তরিকতা নিয়ে মোটামুটি সমাজের অনেকের মধ্যেই প্রশ্ন নেই। অবশ্যই তাদের কাজের অনেক ধরনের সমালোচনা করা সম্ভব, কিন্তু আমরা আজকে কথা বলবো শুধুমাত্র ব্যাংকিং খাতের গভর্নেন্স পরিস্থিতি। কারণ মোটামুটি বিশেষজ্ঞরা সবাই একমত যে আজকে ব্যাংকিং খাতের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এটা পেছনে ব্যাংকিং খাতের গভর্নেন্সই দেয়, যার পেছনে ক্যাটালিস্টিক ফ্যাক্টর হিসেবে কাজ করেছে আমাদের পলিটিক্যাল ইকোনমির যে গভর্নেন্স স্ট্রাকচার। সোজা ভাষায় স্টেটের যিনি চিফ, তিনি আমাদের যেটা বলা হয় আমাদের মন্ত্রণালয়ে যারা সংশ্লিষ্ট থাকেন তাদের ভূমিকা, রাজনৈতিক নেতাদের ভূমিকা, এবং যে পলিটিক্যাল ইকোনমির যে বিষাক্ত এবং ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ফলে রেগুলেটরি বডি এবং ব্যাংকিং খাতে যে শীর্ষ নির্বাহীদের মধ্যে তার প্রভাব পড়েছে, তার ফলে আজকে এই অবস্থা বলে মোটামুটি সবাই এক। এখন এই অবস্থার উত্তরণে ইতোমধ্যে সেন্ট্রাল ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলো এবং সরকারের সাপোর্ট নিয়ে সবাই কাজ করে যাচ্ছে। এবং আমাদের এখন আজকে আলোচনার উদ্দেশ্য হচ্ছে হোয়াট নেক্সট, আমাদের আর কি কি করা যেতে পারে। এবং এর মধ্যে আপনারা সবাই জানেন যে বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষিত পরবর্তী নির্বাচনের একটি প্রাথমিক রূপরেখা দিয়েছে, যার আওতায় তারা বলছেন যে 2025 সালের ডিসেম্বরে অথবা 2026 সালের জুন মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এক্ষেত্রে আমাদের আলোচনার মূল প্রেক্ষাপটটাই হচ্ছে যে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি। ব্যাংকিং খাতের গভর্নেন্সকে আমরা ফিরিয়ে আনার জন্য, ব্যাংকিং খাতে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য, কারণ আমাদের ইতিহাসে সম্ভবত কখনোই ব্যাংকিং খাতের প্রতি আমানতকারীদের আস্থা এবং বিশ্বাসের দুর্বলতা এরকম ভাবে তৈরি হয়নি। এই জায়গাটা ফিরিয়ে আনার জন্য আমাদের করণীয় কি, বা রেগুলেটরি বডি বা সরকারের কাছে আমাদের জনগণের প্রত্যাশা কি, তার পক্ষ সেইভাবেই কিছু বলার জন্য আমরা দুজন সেক্টরাল এক্সপার্টের সাথে কথা বলবো। তো সেক্ষেত্রে আমি প্রথমে যাব গালিব ইবনে আনোয়ারুল আজিমের কাছে। আহ, এই জুলাই গণঅভ্যুত্থানের ফলে যে নতুন সরকার গঠিত হয়েছে, তারপর আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরও নতুন দায়িত্ব নিয়েছেন সেই মাসেই। তো আপনার মতে গত 6 মাসে আমাদের এখন ব্যাংকিং সেক্টরের গভর্নেন্স পরিস্থিতিকে আপনি পূর্বের তুলনায় এবং আপনার প্রত্যাশার নিরিখে কিভাবে মূল্যায়ন? কালিবিব নামের আছে। আহ ধন্যবাদ আসিফ ভাই। এবং দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। গত 6 মাস আমরা আসলে তো একটা মানে পোস্ট ক্রাইসিস, বা এখনো পোস্ট বলা যাবে না, আমরা একটা ক্রাইসিস সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি। তো একটা হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ইমিডিয়েট যে ব্লিডিং বা লিকেজটা, এটা হয়তো বন্ধ হয়েছে। এবং একজন মুমূর্ষু রোগীর মতো আমরা যদি তুলনা করি আমাদের ব্যাংকিং সেক্টরকে, তাহলে সেখানে
এখনো হয়তো আমরা আইসিইউ তে আছি, এবং আমাদের যারা রেগুলেটর, যারা মূলত চিকিৎসক হিসেবে উপায় বের করার চেষ্টা করছেন যে এই মরণাপন্ন রোগীর নানান দিকে নানান জটিলতা, এটাকে কিভাবে চিকিৎসা করবেন, তো সেটা স্টিল দে আর ট্রাইং টু ফিগার ইট আউট। এবং এটার কোনো সহজ সরল সমাধান নাই, কারণ এই ধরনের ঘটনা আমাদের আসলে হিস্ট্রিতে নাই, আমাদের রেগুলেটরি এক্সপেরিয়েন্সের মধ্যে নাই, এবং আমরা এই ধরনের পরিস্থিতি এর আগে কখনো সামাল দিইনি আমাদের অর্থনীতির আকার এবং আয়তন বড় হওয়ার সাথে সাথে। বা আমাদের ইতিহাসেও যা ঘটেছে, এটা শুধু আমাদের ক্ষেত্রে না, যে কোনো, আমার কাছে মনে হয় যে উন্নয়নশীল বিশ্বের গত 50 বা 80 বছরের ইতিহাসেও এই ধরনের লুটপাট, এবং লুটপাটের আর সাথে আরেকটা বড় নিয়ামক ছিল টাকা পাচার। একদিকে ব্যাংক থেকে লুটপাট হয়ে যাচ্ছে এবং সেটা আমাদের ডোমেস্টিক ইকোনমি থেকে বাইরে ফ্লো হয়ে চলে যাচ্ছে। তো সেটা আপাতত অনেকাংশে বন্ধ হয়েছে বলে আমার কাছে মনে হয়। রেগুলেটররা বর্তমানে যেটা চেষ্টা করছেন, যে ডায়াগনোজ করার চেষ্টা করছেন। ইতিমধ্যে আমরা জানি যে বেশ কিছু আন্তর্জাতিক এক্সপার্ট এবং সংস্থাকেও নিয়োগ করা হয়েছে, যারা বেশ কিছু ফরেনসিক অডিট কমিট করছেন বেশ কিছু প্রবলেম ব্যাংকের ক্ষেত্রে। কিন্তু তারপরে একটা সমস্যা থেকে যায়, যে এই বিপুল পরিমাণ ঋণ খেলাপি যেসব প্রায় 8-10টা ব্যাংকের রয়েছে, এবং যেগুলো আসলে আহ বাস্তবে এগুলো দেউলিয়া, এবং সেখানে এখনো রেগুলেটররা, এবং সেটা শুধু আগস্টের রেজিম চেঞ্জের আগে পরে না, রেজিম চেঞ্জের আগে থেকেই রেগুলেটররা কিন্তু মানি এখানে পাম্প করছিলেন। তো টাকা ছাপিয়ে করছিলেন, নানান ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে করছিলেন, লেন্ডিং দিয়ে করছিলেন ইত্যাদি মাধ্যমে। তো সেটা এখনো চলমান আছে, এবং আমরাই মূলত আসলে এই দেউলিয়াত্বকে আবার ভরাট করার জন্য ট্যাক্সের টাকা দিয়ে, পাবলিক ট্যাক্সের মানি দিয়ে ভরার চেষ্টা করছি। তো এখন এই প্রসেসটা চলমান থাকবে, এবং এই রোগীকে হয়তো চিকিৎসা দিয়ে ধীরে ধীরে সুস্থ করে তোলা যাবে। তো আমার কাছে মনে হয় যে ইনিশিয়াল স্টেপস ওয়্যার পেইনফুল, বাট স্টিল ইন দ্য রাইট ট্র্যাক। কিন্তু আজকের আলোচনার যেটা স্কোপ, এবং সেখানে হয়তো আমাদের আপনি এবং অন্য আলোচক আসিফ খান উনিও বলবেন, আহ, সামনে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে, আমরা যেন এমন ভাবে আর অসুস্থ না হই, সেটার প্রতিষেধক কি হতে পারে সেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করবো। সুতরাং সংক্ষেপে আমার মূল্যায়নে, সো ফার উই আর ডুইং মোস্ট অফ দ্য রাইট থিংস হোয়াট উই কুড ডু ইন দিস টাইম অফ ফায়ার ফাইটিং, বাট হাউ উই ক্যান ইমপ্রুভ বেটার, দ্যাট ক্যান বি অ্যানাদার টপিক অফ ডিসকাশন টুডে। ওভার। আসিফ খান, আপনার মূল্যায়ন কি এই গত 6 মাসে বাংলাদেশ ব্যাংকের কর্মকাণ্ড এবং ব্যাংকগুলো রিকভারি প্রসেস বা জনগণের আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে, বা গালিব ইবনে আনোয়ার আজিম যেটা বললেন যে এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর কেউ করার চিন্তাও না করে, সেই বিষয়ে আমাদের যে রিকভারি পাথের দিকে আমরা যাচ্ছি বলে মনে হচ্ছে, এই বিষয়ে আপনার মূল্যায়নটা যদি একটু শেয়ার করেন। জি, অ্যাকচুয়ালি লার্জলি চিন্তা করলে আমার ভিউটা গালিব ভাইয়ের সাথে অনেক অংশেই একরকম। কিন্তু আমি একটু জিনিসটাকে অন্যভাবে আনসার করার চেষ্টা করি, একই জিনিসই। আসলে সমস্যাটা তো আমরা এখন কনসেন্ট্রেট করছি ব্যাড লোন দিয়ে, যে প্রচুর মাত্রায় ব্যাড লোন তৈরি হয়েছে ইচ্ছাকৃতভাবে, অনেকটাই, কিছুটা অনিচ্ছাকৃত ভাবে, বিভিন্ন ভাবে হয়েছে। এখন লিকেজটা লার্জলি অ্যাড্রেস, যে লিকেজ যেটা হচ্ছিল, আপনি গর্তটাকে কি করেছেন, বাট দ্যাট স্টিল লিভস, যে গর্তটা অলরেডি হয়ে আছে ওটাকে তো আপনার সলভ করতে হবে। এবং ওইটার কিন্তু প্রোগ্রেসটা এখনো আর্লি স্টেজে। এই ফরেনসিক অডিট হবে, তারপর কন্ডিশন বোঝা যাবে, তারপর সেন্ট্রাল ব্যাংক বা সরকারের বুঝতে হবে যে এখানে কতটুকু ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে এটা আসলে পূরণ করা সম্ভব, আদৌ সম্ভব কিনা, করলে কতটুকু, এবং মেকানিজমটা কি হবে। আপনি কি তাকে এককালীন একটা ডিপোজিটারকে কিছু একটা দিয়ে দিবেন, নাকি এটা একটা একটা বন্ড দিয়ে দিবেন যেটার ক্যাশ ফ্লো ওভার 10 ইয়ার্স বা ওভার 20 ইয়ার্স সে পাবে, যেটা প্রেজেন্ট ভ্যালু টার্মসে অ্যামাউন্টটা, আপনি 100 টাকা ডিপোজিট থাকলে ইউ আর নট গেটিং 100, ইউ আর গেটিং সামথিং লেস। মানে এই এই সকল প্রশ্নগুলো চলে আসবে, যেটা থেকে আমরা কিন্তু বহু দূরে আছি, কারণ এখনো জাস্ট প্রবলেমের সাইজই কিন্তু আমরা জানি না, উই ডোন্ট নো দ্যাট। এটার সাথে লিঙ্ক হচ্ছে আপনার লোন রিকভারির যে পার্টটা, যে ব্যাড লোন হয়ে আছে বিভিন্ন ভাবে, সেটার রিকভারি প্রসেসটাও একদম ডিরেক্টলি লিঙ্ক, কারণ ওটার উপরেও ডিপেন্ড করবে আপনার আসলে কতটুকু ট্যাক্স পেয়ার সাবসিডাইজেশন করা লাগছে, বা কতটুকু আপনি ডিপোজিটারকে হেয়ার কাট নিতে বাধ্য করছেন। হ্যাঁ, আর সাথে যে প্রশ্নটাও, পয়েন্টটা গালিব ভাই বলে ফেলেছেন, সেটা হচ্ছে যে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি যাতে না হয় সেটার যে রিফর্ম গুলো লাগবে এট দ্য ব্যাংক লেভেল, এট দ্য ব্যাংক কোম্পানি এক লেভেল, এট দ্য আপনার হচ্ছে কি সেন্ট্রাল ব্যাংক লেভেল অ্যাজ দ্য রেগুলেটরি অথরিটি। হ্যাঁ, সেইটার কাজটাও কিন্তু আমি খুব ক্লিয়ারলি এখনো সিগনিফিক্যান্টলি দেখি না। আমরা শুধু দেখেছি যে প্রবলেম ব্যাংক কিছু বোর্ড আমরা জাস্ট রিসাফল করে ফেলছে, বাট সিগনিফিক্যান্ট লেভেলে
এটার কোনো লার্জ কোনো দেখি না, বাট অতটুকু আমরা বুঝি যে এগুলোর জন্য টাস্ক ফোর্সে কথা বলা আছে, তারা কাজ করছেন এবং এটা নিয়ে রিপোর্ট আসবে, এটা নিয়ে অনেক কাজ হবে। হ্যাঁ, বাট এর বাইরেও কিন্তু একটা পৃথিবী রয়ে গেছে। এটা হচ্ছে যে আমরা এই ডিসকাশন গুলো করছি যেহেতু অনেক ব্যাড লোন হয়ে আছে, যেটাই আমাদের ইমিডিয়েট প্রায়োরিটি। হ্যাঁ, আজকে যদি আমাদের দেশে এই যে 2025-এ এসে ব্যাড লোন প্রবলেমটা না থাকতো, তাহলে আমরা এটা নিয়ে কথা বলতাম না, তাহলে আমরা অন্য জিনিস নিয়ে কথা বলতাম। তাহলে আমরা বলতাম যে ওকে, আমাদের নেক্সট লেভেল অফ ব্যাংকিং কিভাবে হবে, আমরা টেকনোলজিক্যালি কিভাবে সুপিরিয়র হবো, আমাদের সাইবার সিকিউরিটি কিভাবে সলভ করবো। তখন আমাদের কমপ্লিটলি ডিফারেন্ট ডাইমেনশনের ডিসকাশন হবে। পৃথিবী তো এগিয়ে যাচ্ছে এবং ইটস গোয়িং আহেড এক্সট্রিমলি ফাস্ট। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে এই যে এই আদার ডাইমেনশনস গুলোকে আমরা এখন গুরুত্ব দিচ্ছি না, দ্যাটস ফাইন, বাট এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো ওই জায়গাগুলো কিন্তু আমাদের এক সময় না এক সময় ওগুলোতে অ্যাড্রেস করতে হবে কিছু না কিছু ভাবে। এটা বলে আমি থামাচ্ছি, মানে লাস্ট জাস্ট টু কনক্লুড, আমার যেটা মনে হয় যে অনেকগুলো স্টেপই ঠিক নেওয়া হয়েছে, বাট যেই আমরা এতটাই পিছিয়ে পড়েছিলাম, আমাদের সবসময় আশা আকাঙ্ক্ষা থাকবে যে রিকভারিটা একটু ফাস্ট হবে। ওই তুলনায় কিন্তু আমার এক্সপেকটেশনের থেকে একটু পিছিয়ে আছি। ধন্যবাদ আসিফ খান। আহ, আসিফ খানের এই আহ, মতামতের সূত্র ধরে আমি গালিবকে একটু প্রশ্ন করতে চাই। বেসিক্যালি দুটো প্রশ্ন, যেটা আপনার আহ, মন্তব্যে বা আপনার মূল্যায়নের সময় ছিল যে এই ধরনের কাজ যাতে না হয় এজন্য আমরা কি করতে পারি, বা আমরা মানে বর্তমান সরকারই করবে নট নেসেসারি, আমরা যেহেতু বলছি যে আমাদের নির্বাচকের পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রত্যাশাগুলো আমরা বলবো। একটা যে আপনি মনে করেন যে কি কি ধরনের আইনি কাঠামো সংস্কার প্রয়োজন, আর যারা দায়ী ছিল বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকিং খাতে যারা, বিশেষ করে শীর্ষ, কারণ এগুলো তো ঘটেছে একদম শীর্ষ পর্যায়ে থেকে, তো তাদের বিষয়ে এই পর্যন্ত যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়ে আপনি একজন অবজারভার বা আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি সন্তুষ্ট কিনা, এবং সেটা যদি না করা হয় আর কি কি করা যেত বা আর কি কি করা যায়। এটা হচ্ছে আমার একটা একটা হচ্ছে আইনি সংস্কার বিষয়ে, দুই নাম্বার হচ্ছে যে বিচার প্রক্রিয়া বিষয়ে। আর দুই নাম্বারটা যেটা আপনার কাছে জানতে চাইবো, যেটা আসিফ মেনশন করলো, যে আমাদের ব্যাংকিং খাতের কি কি স্ট্রাকচারাল ডেফিসিয়েন্সি আছে বলে আপনি মনে করেন। আপনি এখন কানাডার একটা ইউনিভার্সিটিতে এই সংশ্লিষ্ট পড়াশোনা করছেন, আপনার সঙ্গে আমার পূর্ববর্তী একটু কথা হয়েছিল যে 2007-08-এ যখন সাবপ্রাইম মর্টগেজ ক্রাইসিস হয়েছে, সেখানে কানাডিয়ান সেন্ট্রাল ব্যাংকের গভর্নর সে সময় সম্ভবত ছিলেন মার্ক কার্নি। আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না যে উনি সববার, মার্ক কার্নিকে যে কারণে পুরো পৃথিবীতে তারা অসম্ভব মাত্রায় ওনাকে রেসপেক্ট করা হয় যে উনি প্রচন্ড রকম ইনোভেটিভ এবং প্রচন্ড ডায়নামিক প্রক্রিয়া ক্রাইসিসটা সামাল দিয়েছেন, এবং সেই সময় যেই দেশগুলো খুব অল্প সময়ে এবং খুব এফিসিয়েন্টলি ক্রাইসিস সামাল দিতে পেরেছিল তার মধ্যে কানাডা একটা, এবং এজন্য আসলে অনেক বেশি ক্রেডিট দেওয়া হয় ওনাকে। তো এক্ষেত্রে আপনার কি মনে হয় আমাদের কি কি কাঠামোগত দুর্বলতা আছে পুরো ব্যাংকিং খাতে, যেটার কারণে এই যে চুরির পরে অলমোস্ট ধসে পড়ে গেছে, মানে কি কি কাঠামোগত দুর্বলতা আমরা এখন আইডেন্টিফাই করতে পারি যেগুলোকে অ্যাড্রেস করা গেলে পরবর্তীতে, কারণ আমরা তো চুরি হবেই না এই ধরনের গ্যারান্টি দিতে পারবো না, আবার কোনো ধরনের সিস্টেমিক ক্রাইসিস আসতে পারে, বাট সেগুলোর বিপরীতে যদি আমরা সেক্টরকে একটু রেজিলিয়েন্ট করতে চাই, অ্যাপার্ট ফ্রম এইসব বিচার আইনি প্রক্রিয়া ছাড়া কাঠামোগত কি কি সংস্কার আমরা চিন্তা করতে পারি, আপনি যদি অল্প করে কিছু বলেন। জি, ধন্যবাদ। আহ কানাডার অভিজ্ঞতা থেকে বা মানে আমরাও তো আসলে ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম এবং রেগুলেটরি রেজিমের উত্তরাধিকার, এবং এই ধরনের সিমিলারিটি আছে ইউকে এবং অস্ট্রেলিয়ান রেগুলেটরি সিস্টেমের অনেক ক্ষেত্রেও মিল পাওয়া যায়, নিউজিল্যান্ডের ক্ষেত্রেও আছে। তো এই আহ, আমাদের মতো এই ব্রিটিশ কলোনিয়াল উত্তরাধিকারের দেশগুলিতে যদি শুধু ব্যাংকিং সেক্টরের কথাই বলি, বা কিছু রেগুলেটরি সেক্টর আছে যেগুলোকে তারা মনে করে সেক্রেট কাইন্ড অফ, মানে মহাপবিত্র, এটাকে পলিটিশিয়ানরা এটার ধারে কাছে যেতে পারবে না, এখান থেকে সমস্ত ধরনের রাজনীতি এবং তর্ক বিতর্ক এটাকে দূরে রাখতে হবে, এবং এটাকে শুধু টেকনিক্যাল এক্সপার্টিজের মাধ্যমে গাইড করতে হবে এবং ব্রডার ন্যাশনাল ইন্টারেস্টের স্বার্থে। এবং সেখানে ফিসকাল ইন্টারেস্ট এবং মনিটারি পলিসিকে টোটালি দূরে রাখতে হবে, কারণ ফিসকাল ইন্টারেস্টের সাথে পলিটিক্যাল রেজিম, ইলেকশন, ইলেকটোরাল বেনিফিটস ইত্যাদির সম্পর্ক আছে। মনিটারি পলিসি শুড বি টোটালি আইসোলেটেড ফ্রম ফিসকাল কনসিডারেশনস, কারণ ফিসকাল কনসিডারেশনস আসে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকে। মনিটারি পলিসি শুড বি গাইডেড বাই টেকনোক্র্যাটস। এবং এইখানে তারা, আপনি যে মার্ক কার্নির কথা বলেছেন, ক্যানাডিয়ানরা সবসময় যেটা ভাবে, ক্যানাডিয়ান ব্যুরোক্রেসি অ্যান্ড পলিসি ল্যান্ডস্কেপ অ্যান্ড রেগুলেটরি ল্যান্ডস্কেপে, যে
সেন্ট্রাল ব্যাংক একটা মহাপবিত্র প্রতিষ্ঠান, এবং তাদের তো শুধু একটা সেন্ট্রাল ব্যাংক না, তাদের সুপারভিশনের জন্য আলাদা আলাদা এজেন্সি আছে, অনেকগুলি এজেন্সির আমব্রেলা হয়ে কাজ করে। তো এই প্রত্যেকটা প্রতিষ্ঠান হচ্ছে এক একটা মহাপবিত্র প্রতিষ্ঠান, এবং এগুলোর ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের ন্যূনতম কোনো ধরনের চিহ্ন দেখা যাওয়া মাত্র এখানে বিশাল শোরগোল শুরু হয়ে যায়, এবং ফলে রাজনীতিবিদরা এখানে কথা বলতেই ভয় পায়। এবং আমাদেরকে ওই সংস্কৃতিটা তৈরি করতে হবে যে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে কোনো মন্ত্রী বা রাজনৈতিক নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব হোক আর পাতি নেতৃত্বই হোক, কেউ একজন গাইড করার চেষ্টা করছে বা ডিক্টেট করার চেষ্টা করছে, এই ধরনের সাহসী যাতে বাংলাদেশের সংস্কৃতিতে আর না থাকে। সিমিলারলি ধরেন বাংলাদেশে এরকম এটা ব্রিটিশ, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান এরকম রেজিম গুলিতে আরেকটা মেকানিজম আছে, এটা হলো অডিটর জেনারেলের মেকানিজম। অডিটর জেনারেল কোনো এজেন্সির কাজে গিয়ে রিভিউ করেছে এবং হাত দিয়েছে এবং ফিডব্যাক দিয়েছে এবং পাবলিক একটা রিপোর্ট করে ক্রিটিসাইজ করেছে, ওই এক্সিকিউটিভদের মানে ঘুম হারাম, এবং তাদেরকে মুখে মানে ওখানে দায় স্বীকার করে নেওয়া ছাড়া আর সেকেন্ড কোনো অপশন থাকে না। সুতরাং এরকম কিছু সেক্রেট কাইন্ড অফ লাইক রেগুলেটরি চেক এন্ড ব্যালেন্স মেকানিজম রাষ্ট্রের থাকতে হয়। তা আমাদের মনিটারি পলিসির ক্ষেত্রে এটা আমার কাছে মনে হয় তৈরি করতে হবে। এটার অন্যতম শর্ত হচ্ছে যে আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং ডেপুটি গভর্নর নিয়োগ প্রক্রিয়া তাহলে কি হবে, এবং সেটা কি আমরা ফিসকাল এক্সিকিউটিভ যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব, তাদের কাছ থেকে মনোনয়নের মাধ্যমে আসবে, নাকি সেটা আমরা অন্য কোনো মেকানিজমে, সেটা হতে পারে যে এটা একটা সংসদীয় কমিটি যেখানে বিরোধী দল এবং সরকারি দল উভয় পক্ষ একসাথে বসে এটাকে নমিনেট করার প্রক্রিয়ায় থাকে, এবং সেখানে আরো অনেক টেকনোক্রেট এবং যারা ভেটেরান এক্সপার্টরা আছেন তাদের সমন্বয়ে এটার নমিনেশনটা হয়, এরকম কোনো প্রক্রিয়া আমরা খুঁজে বের করতে পারি কিনা। এটা একটা প্রস্তাব। কানাডার এক্সপিরিয়েন্স থেকে আমি আরেকটা জিনিস দেখি যে তারা এখানে 4 বছরের পার্লামেন্টারি টেনিয়র, কিন্তু গভর্নরের টেনিয়র প্রপোজ করা হয় 7 বছর। তো আইডিয়াটা হচ্ছে যে এক গভর্নমেন্টের সময় ডেফিনেটলি আপনি ধরেন একটা সেন্ট্রাল ব্যাংকের গভর্নর অ্যাপয়েন্ট করছেন, কারো ব্যাক এন্ডে তো প্রাইম মিনিস্টার এবং পার্লামেন্ট লিডারের কথা কিছু না কিছু থাকেই, এটা তো আর মানে একেবারে অটোমেটিক প্রসেসে হয়ে যায় না। কিন্তু কনসেপ্টটা হচ্ছে যে এই প্রসেসটা একজনকে আমি রেখে দিয়ে গেলাম অ্যাজ আ সেন্ট্রাল ব্যাংক গভর্নর, পরবর্তীতে আমি যদি বিরোধী দলেও চলে যাই, সো দিস গাই ইফ হি অর শি ইজ মাই গাই, probably he or she will make some check and balance arrangement for the other party। এবং এইভাবে রেজিমের মাঝে আর একটা চেক এন্ড ব্যালেন্সের আইডিয়া, ওইটার টেনিওর আমরা কি লম্বা করব কিনা, সেটা একটা প্রশ্ন হতে পারে। আরেকটা আমি যেটা স্ট্রিক্টলি অনেকদিন ধরেই বলে আসছি যে আমাদের আমি আমার ক্যারিয়ার শুরুর পরে একজন গভর্নর পেয়েছি, উনি হচ্ছেন ডেভেলপমেন্ট ইকোনমিস্ট, যার মনিটারি পলিসি এবং ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে কোনো এক্সপার্টিস ছিল না। এরপরে যারা এসেছেন সবাই সবাই হচ্ছেন আমলা, ইকোনমিক্স এর গ্রাজুয়েট আমলা, কিন্তু ফিসকাল পলিসি নিয়ে অনেকদিন কাজ করেছেন, মনিটারি পলিসি নিয়ে দে ডিডন্ট হ্যাভ এনি ডিরেক্ট এক্সপার্টিস অ্যাপার্ট ফ্রম সিটিং ইন দ্য মিটিংস অফ বাংলাদেশ ব্যাংক বোর্ড। তো এই ধরনের লোকদেরকে দিয়ে আমরা কি সেন্ট্রাল ব্যাংক চালাবো কিনা? হ্যাঁ, কারণ আপনি যে মার্ক কার্নির কথা বললেন, তিনি তো ওয়েস্টার্ন ফাইন্যান্সিয়াল সেক্টরের টপ নচ লেভেল থেকে আসছেন, প্রাইভেট সেক্টরে 13-14 বছর কাজ করেছেন, এরপরে সেন্ট্রাল ব্যাংকে আসছেন, সেন্ট্রাল ব্যাংক থেকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে গেছেন, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে আবার সেন্ট্রাল ব্যাংকে ফিরে আসছেন, ডেপুটি গভর্নর হিসেবে কাজ করেছেন, এরপরে গভর্নর হয়েছেন। So আমরা আমাদের পাইপলাইনে যে 25-30 বছর ধরে সেন্ট্রাল ব্যাংকে এত এত এক্সিকিউটিভ তৈরি করছি, তারা ডেপুটি গভর্নর হয়ে থেমে যাবে কেন? অথবা আমাদের বাংলাদেশের প্রফেশনালরা কি ওয়ার্ল্ডের বিভিন্ন রেপুটেড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করছেন না? তো তাদেরকে আমরা কেন মানে এক্সপার্টিস কে লেভারেজ করতে পারছি না? তো ওই জায়গাগুলি আমার কাছে মনে হয় যে আমাদেরকে ওই আশাবাদটা এবং ক্রাইটেরিয়া গুলি নিশ্চিত করতে হবে। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে যদি ফিরে যাই যে বিচার প্রক্রিয়া নিয়ে, আমার কাছে মনে হয় যে এখানে বেশি আশাবাদ করা ঠিক হবে না প্র্যাকটিক্যালি, কারণ আমাদের অর্থঋণ আদালত এবং অন্যান্য যে কারেন্ট লেজিসলেটিভ কাঠামো আছে, এটার মধ্যে এই বিচার করা একটা দীর্ঘ প্রক্রিয়া হবে, এবং এর মধ্যে কয়েকজন আছেন যারা মূল হোতা, তারা এখন শোনা যাচ্ছে বাংলাদেশের নাগরিকই না। সুতরাং আপনি কার জুরিসডিকশনে তাকে বিচার করবেন, এটাও আরেকটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং যখন মানি লন্ডারিং হয়ে যায়, একটা অংশ টাকা পাচার হয়ে বাইরে চলে যায়, সেটার মেকানিজম আরো কমপ্লিকেটেড হয়ে যায়। বিচার প্রক্রিয়া আমার কাছে মনে হয় যে দেশে এই মুহূর্তে যারা আছে, ডিরেক্টর ইনভলভ এবং ব্যাংক মালিকদের একাংশ, রাজনীতিবিদদের একাংশ এবং টপ এক্সিকিউটিভদের একাংশ, ইভেন আই উড আর্গু যে মিড এক্সিকিউটিভদেরও যারা এখানে সিগনেটরি ছিল, তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যে শাস্তির ফলে নেক্সট জেনারেশন ব্যাংকার যারা এখন আর্লি স্টেজ অফ দ্য ক্যারিয়ার আছেন, তারা ভবিষ্যতে সিগনেচার করতে ভয় পায়। হ্যাঁ, এই এই ধরনের পরিস্থিতি এবং একটা দৃষ্টান্ত যদি আমরা তৈরি করতে না পারি, এখন সেখানে একটা
প্রশ্ন উঠে যায়। আমার কাছে মনে পড়ে যে আমি একসময় বেসিক ব্যাংকের একটা শাখায় ইন্সপেকশনে গিয়েছিলাম। তো পরে সেই শাখার যিনি জেনারেল ম্যানেজার এবং ডিজিএম ছিলেন, তো তাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছিল, তারা জেলও খেটেছেন। তো এখন তখনই ইন্সপেকশন সময় তিনি বলেছিলেন যে ভাই দেখেন, আপনারাও তো সেন্ট্রাল ব্যাংকার, আমিও ব্যাংকার, এখন আজকে এই বয়সে ক্যারিয়ারের এই জায়গায় এসে আমি যদি সাইন না করি তাহলে তো এমডি আমার চাকরি খেয়ে দিবে, এবং এই বয়সে আমি যদি এখান থেকে বের করে দেয় তারপরে হি উইল মেক শিওর যে আই ডোন্ট গেট এনি জব এনিওয়্যার এলস ইন দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি। তা আমি বুড়া বয়সে বাচ্চা কাচ্চা নিয়ে খাবো কোথায়? এখন এই অসহায়ত্বটা আমরা বুঝি এক্সিকিউটিভদের, যে তারা হয় সিগনেচার করবেন, তারা হয় এই স্কিমের সাথী হবেন এবং এটাকে ডিজাইন করে দিবেন, তারা কিছু টাকার ভাগ পাবেন, অথবা তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। এবং ডিরেক্টররা এতই শক্তিশালী, আপনারা দেখেছেন যে বোর্ড রুমে গুলি পর্যন্ত করেছে। হ্যাঁ, বা তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলা, এটা অসহায় চাকরিজীবী ব্যাংকারদেরকে বা তাদের পরিবারকে হ্যারাস করা কোনো অসম্ভব কিছুই না বাংলাদেশের পলিটিক্যাল রেজিমে। তো আমরা যদি তাদেরকে শাস্তি দিও, এক্সিকিউটিভদের কথা বলছি, তাহলে একই সাথে রেগুলেটরদেরকে নিশ্চিত করতে হবে হাউ উই প্রোটেক্ট দেম। এই সরকারি মানে তার তো সরকারি চাকরিজীবী না, অধিকাংশ বেসরকারি চাকরিজীবী। তো তাদেরকে আমরা কিভাবে ইন্ডাস্ট্রিতে তাদের সততার জন্য রিওয়ার্ড করব এবং তাদেরকে প্রোটেকশন এনশিওর করব, সেইটারও একটা মেকানিজম নিয়ে বোধহয় ভাবার সময় এবং সুযোগ এসেছে। যদিও এটার আসলে কোনো মেকানিজম আলাদা করে ডেভেলপ করার দরকার পড়ে কিনা, কারণ তার বিরুদ্ধে যে অপরাধ হইতেছে এগুলি তো আহ এইচআর প্র্যাকটিসের মধ্যে আউটলাইন করা আছে, যেগুলো করা যাবে না। মানে ব্যাংক ডিরেক্টরস ক্যান নট ডু দ্যাট উইথ দেয়ার এক্সিকিউটিভস, অথবা এটার জন্য সেন্ট্রাল ব্যাংকের নির্দিষ্ট গাইডলাইনও আছে। আর কেউ যদি ফৌজদারি অপরাধ করে তার বিরুদ্ধে এটার জন্য দেশের ক্রিমিনাল ল এন্ড লেজিসলেশন আছে, তাহলে ওগুলির অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো আহ, এই এই থটগুলি র্যান্ডমলি মানে আমার মাথায় ইদানিং ঘুরছে, তো আমি এগুলো এই সুযোগে এখানে পিচ করলাম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ গালিব। খুব দারুণ কিছু পয়েন্ট এসছে, এবং গালিবের কথা সূত্র ধরে আমি আসিফকে রিকোয়েস্ট করবো যে প্রশ্নটা আমি গালিবকে করেছিলাম, যে আমাদের যে দুর্বৃত্তায়নটা গত কয়েক অ্যারাউন্ড প্রায় 10-12 বছরে ব্যাংকিং খাতে হয়েছে, সেই দুর্বৃত্তায়নটা ভবিষ্যতে যেন না হয়, সেইটাকে প্রোটেক্ট করার জন্য আমরা আইনি সংস্কার এবং বিচারিক সংস্কারে কি কি পদক্ষেপ নিতে পারি, এবং আপনি একটু আগে যেটা বলেছিলেন আপনি আপনার মূল্যায়নের সময়, যে আমাদের যে কাঠামোগত দুর্বলতাগুলো আছে এগুলোকে উত্তরণের জন্য আমরা কি কি করতে পারি। গালিব যা বলেছে তার বাইরে আপনি যদি কিছু অ্যাড করেন। জি, প্রথমে একটু আমার তরফ থেকে কাঠামোগত সমস্যাগুলো একটু কুইকলি রিপিট করে দিচ্ছি। এক হচ্ছে রেগুলেটরি ওভারসাইট, এখানে সিগনিফিক্যান্ট ফেলিয়ার হয়েছে বলে আজকে আমরা এখানে। দ্বিতীয় হচ্ছে ব্যাংক পর্যায়ে যে গভর্নেন্স, ব্যাংকের তো নিজস্ব একটা গভর্নেন্স স্ট্রাকচার, বোর্ড, ওগুলো থাকার কথা, ইন্টারনাল অডিট এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ, নিজস্ব ব্যাংকের গভর্নেন্স ফেলিয়ার ছিল। আম, অন্যান্য যেসব উইকনেস আমাদের দেশে আমরা দেখেছি, দ্য লিগাল সিস্টেম, এটা চলে আসছে গালিব ভাইয়ের কথায়। হিউম্যান রিসোর্স, হ্যাঁ, উই হ্যাভেন্ট টকড অ্যাবাউট দিস, বাট এটা কিন্তু এটা একটা সমস্যা, এটা একটা চ্যালেঞ্জ। আপনার পর্যাপ্ত পরিমাণে কেপেবল লোক পাওয়ার, এন্ড দেন উই হ্যাভ টেকনোলজি এন্ড দেন ল্যাক অফ প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, এগুলোকে আমি লার্জলি প্রবলেমস হিসেবে দেখছি। এবার আমরা যদি স্পেসিফিক্যালি ওই রেগুলেটরি ওভারসাইট এন্ড গভর্নেন্স নিয়ে কথা বলি, যে আসলে আগামী সরকার বা যেই আসুক তার জন্য আসলে করণীয় কি। তো ফার্স্ট জিনিসটা আমি গালিব ভাইয়ের একদম একটা কথা হুবহু রিপিট করবো, কারণ এটা আমার কাছে মনে হয় এতটাই মানে ইম্পর্টেন্ট, এটাকে ইগনোর করার কোনো উপায় নাই। উনি যে কথাটা সিক্রেট বলছেন, ওটারই একটা সিনোনিম আমি বলবো স্যাক্রোস্যান্ট। বেসিক্যালি আপনি এই জায়গায়, ব্যাংকিং ইজ সাচ আ সেন্সিটিভ এরিয়া, যেই মুহূর্তে ব্যাংকিং এর উপরে মানুষের ট্রাস্ট চলে যাবে, একটা ব্যাংক যদি খুবই ভালো হয়, ব্যালেন্স শিটও খুবই ভালো, আজকের এই সিচুয়েশন না, সেই ব্যাংকও ফেল করে যাবে। কারণ একটা ব্যাংকের কখনোই ওরকম লিকুইড ক্যাশ থাকে না যে ডিপোজিটার যদি তার টাকা উত্তোলন করতে আসে ব্যাংকটা তার টাকাটা দিয়ে দিতে পারবে। হ্যাঁ, এবং তখন তখন প্যানিক তৈরি হয়ে যাবে। তো ব্যাংকিং হ্যাজ টু বি মেড অ্যাবসলিউটলি স্যাক্রোসেন্ট, যে কেউ ব্যাংকিং খাত নিয়ে, কোনো পলিটিক্যাল সরকার যদি কোনো রকমের দুষ্টামি করে, হ্যাঁ, ইট অ্যাকচুয়ালি ড্যামেজেস দেয়ার রেপুটেশন বিয়ন্ড এনিথিং। মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে তো আপনার এই জবাবদিহিতার পার্টটাই হচ্ছে এটা, যে আপনি একটা রং ডুইং করলে আপনার সিগনিফিক্যান্ট একটা রেপুটেশনাল ড্যামেজ হবে। তো ওইটা ইনশোর করা। এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় কি, যে আপনি, আমরা যারা চাই ব্যাংকিং খাতে সুশাসন আসুক, হ্যাঁ, এটা আমাদের মানতে হবে যে ব্যাংকিং খাত একটা দেশের মধ্যে একটা আইল্যান্ড হিসেবে থাকবে, যে এটাই পারফেক্ট এবং পুরা দেশ তার মতো করে চলবে। আপনার যদি মিডিয়া ঠিক না থাকে, আপনার যদি লিগাল সিস্টেম ঠিক না থাকে, আপনার যদি পলিটিক্যাল
জবাবদিহিতার কালচার না থাকে, যেমন একটা ফেয়ার ইলেকশন হবে আফটার আ ফিউ ইয়ার্স, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি ব্যাংকিং খাতকে ঠিক করতে পারবেন। আপনার এগুলোই চেক অ্যান্ড ব্যালেন্স হিসাবে সর্ট অফ থাকতে হবে। আচ্ছা, তারপরে যে পার্টটা, ওটা হচ্ছে কি আপনার যে এখন একটা সাইকেলের মধ্যে আমরা আছি, সাইকেলটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা জানি ব্যাংকিং খাতের অবস্থা খুবই খারাপ, কিন্তু এটা পুরোপুরি প্রকাশ করলে আবার সেন্টিমেন্ট অন্যদিকে চলে যাবে। মানে আপনি যদি খুব ডিরেক্টলি বলে ফেলেন যে এখন অবস্থা খুব খারাপ, ব্যাংকদেরকে আমি বাঁচাতে পারবো না, হ্যাঁ, ইট উইল হ্যাভ, ওই যে বললাম, ট্রাস্টের যে বিষয়টা, আবার ওইটার কারণে আপনি ট্রান্সপারেন্সি আনতে পারছেন না। বাট আসলে আপনার যদি পার্মানেন্টলি ঠিক করতে হয়, হ্যাঁ, এটার জন্য আপনার কিন্তু ট্রান্সপারেন্সি আনতেই হবে। আপনার ডিপোজিটার যারা, যাদের টাকা এখানে আসতেছে, হ্যাঁ, তাদের কিন্তু ব্যাংকদের মধ্যে ডিফারেন্সিয়েট করার অ্যাবিলিটি থাকতে হবে। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে ইউ এনশিওর দ্যাট মানি ডাজন্ট ফ্লো টু দ্য পোরলি রান কোম্পানিজ, মানে দ্যাটস হাউ ইউ পেনালাইজ দেম। আপনি গায়ের জোরে কিন্তু কোনো ব্যাংকে স্মার্ট হইতে বলতে পারবেন না, তাকে কমপ্লায়েন্স করাতে বলতে পারবেন না, আসলে এটা হবে না। আপনি বলবেন যে এই পেপার ওয়ার্ক করেন, এই কমপ্লায়েন্স করেন, হ্যাঁ, ও জাস্ট গতানুগতিক ভাবে করে ফেলবে। বাট দেয়ার হ্যাজ টু বি অ্যান ইনসেন্টিভ স্ট্রাকচার, ওই ক্যারট এন্ড স্টিক, যে আপনি ভালো করবেন, আপনার নাম্বার রিফ্লেক্টেড হবে, দ্যাট উইল ট্রান্সলেট ইনটু লোয়ার ফান্ডিং কস্ট এন্ড হায়ার রিটার্ন অন ইকুইটি ফর দ্য ব্যাংক। অথবা আপনার ব্যাংকের এমন দুরবস্থা হবে যে ডিপোজিটার টাকা দিবে না। অথবা আপনি যদি ক্যাপিটাল ডেফিসিট রুলের ক্ষেত্রে, ইফ ইউ আর বিলো দ্য মানে রেগুলেটরি লিমিট, হ্যাঁ, সার্টেন লিমিটের নিচে, আপনার তো ক্যাপিটাল বেস কম, ওই ক্ষেত্রে আপনি রিস্ক অ্যাসেটস গ্রো করতে পারবেন না, মানে যে আপনি লোন দিতে পারবেন, বেসিক্যালি অ্যাজ সিম্পল এজ দ্যাট। আপনি এমন জায়গায় ডিপোজিটের টাকা রাখতে পারবেন, সেটা হচ্ছে সরকারি ট্রেজারি বিল এন্ড বন্ড, যেটাকে আমরা বলি জিরো রিস্ক ওয়েটেড অ্যাসেট। সো এই মেকানিজমটা কার্যকরী না করলে আসলে আপনি একটা সলিউশনে যেতে পারবেন না। সো আমি এটা বুঝি যে এটা এই মুহূর্তেই প্যানিক করে করানো যাবে না, একটা প্রপার একটা সিস্টেমে করতে হবে। বাট এট সাম পয়েন্ট দ্য কান্ট্রি হ্যাজ টু মুভ টু দ্যাট, এন্ড ওই ওই জবাবদিহিতার কালচারটা তখন আপনি ওইখান থেকে আনতে পারবেন। এন্ড দেন আরেকটা পয়েন্ট গালিব ভাই বলছেন, এটার সাথে আমি ফুললি একমত, যে আপনার কালচারটা, যেটা যেই রং কালচারটা তৈরি হয়েছে, এটা ব্রেক করার একটাই রাস্তা হচ্ছে যে আপনার কিছু এক্সাম্পলস তৈরি করতে, হ্যাঁ। এখন গুড থিংটা হচ্ছে গিয়ে, যে গালিব ভাই যে এক্সাম্পলটা দিচ্ছিলেন যে একজনকে উপর থেকে প্রেসার দেওয়া হয়েছে, হ্যাঁ, আমার মনে হয় যে একটু ঘাটাঘাটি করলে ইউ উইল ফাইন্ড সাম পিপল যারা আসলে, মানে ওদেরকে প্রেসার দেওয়া লাগে না, তারা এনেবলার্স ছিল, তারা হয়তো বুদ্ধি বাতলায় দিছে যে কিভাবে চুরিটা করা হবে, হ্যাঁ। ইউ টার্গেট দেম সো দ্যাট ফিউচার জেনারেশন হচ্ছে গিয়ে আপনার এটা কারো মাথায় না আসে যে লেটস ডু সামথিং লাইক দিস। এবং মানুষের ওটাও থাকে যে আমি চাই না, কিন্তু তারপরেও আমি যদি আজকে এটা করি, ইট উইল হ্যাভ আ ইম্প্যাক্ট ইন দ্য ফিউচার। আমি হয়তো জেলে যাব, এবং আমার যে সামাজিক ভাবে আমার ফ্যামিলি উইল বি সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্টেড, হ্যাঁ। আর এই আই থিঙ্ক যে ব্রড পয়েন্টস, এগুলো আরো অনেক পয়েন্ট আছে, আই থিঙ্ক আমাদের ডিসকাশনের মধ্যে ওগুলো চলে আসবে। তো আমি আপাতত এইখানে থামি। অনেক ধন্যবাদ আসিফ। দারুণ কিছু পয়েন্ট এলো, এবং এই সূত্রে আমি একটা ছোট একদম স্ট্রেট ওপিনিয়ন আপনাদের কাছে জানতে চাবো যে আপনারা যেই যে মতামত গুলো দিলেন বা যেই যে সুপারিশ গুলো দিলেন, এগুলোতে আসলে একটা হচ্ছে লম্বা প্রক্রিয়ার যেমন ব্যাপার, কিছু শর্ট টার্মে করতে হবে, কিছু মিডিয়াম টার্মে করতে হবে, কিছু লং টার্ম প্রসেস দাঁড় করাতে হবে যেন এগুলো টেকসই হয়। সেই প্রসঙ্গে আমার কাছে একটা প্রশ্ন মাথায় এলো যে আমরা কি তাহলে এইভাবে চিন্তা করতে পারি যে পরবর্তী নির্বাচিত সরকার যেন একটা ব্যাংকিং খাত সংস্কার কমিশন গঠন, যে কমিশন নির্মোহভাবে এবং স্বাধীনভাবে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য স্টেক হোল্ডারদের এবং সরকারি ব্যাংকগুলো বা ইভেন সরকারের বিভিন্ন যে সংস্থাগুলো আছে তাদের করণীয়গুলো নির্ধারণ করবে, এবং যেটা আসিফ বললেন বা গালিব বললেন খুব কঠোরভাবে যেন এটা পরিপালন করে, যেন সেই উদ্যোগগুলো প্রয়োজনে সংসদে গিয়ে মানে একটা সর্বসম্মতভাবে পাশ হয়, যেন আমরা একটা রাজনৈতিক সংস্কৃতির শুরুটা অন্তত করতে পারি যে সবাই যাতে সর্বসম্মত হয় যে না, আমরা ব্যাংকিং সেক্টরকে একটা পবিত্র জায়গায় নিয়ে যাব, যেটা নিয়ে কেউ কখনো আমাদের দুষ্টামি আর যেখানেই হবে হবে ছোটখাটো, এখানে কোনো দুষ্টামি হবে না, কারণ এটা হচ্ছে আমাদের ব্লাড ব্যাংক। তো প্রথমে গালিব যদি একটু বলেন যে আমাদের আসলে নির্বাচিত সরকারের কাছে আমরা এটা আশা করতে পারি কিনা একটা খুব দক্ষ এবং প্রাজ্ঞ মানুষদেরকে নিয়ে একটি আর্থিক খাত তথা ব্যাংকিং খাত সংস্কার কমিশন গঠন করা, মানে এর প্রয়োজনীয়তা আছে কি নেই? আমার কাছে মনে হয় যে এখনই কেন নয়, কারণ এখন তো প্রধান উপদেষ্টা বলছেন যে একটা তিনি ঐক্যমত্যের একটা কমিটি করেছেন এবং সেটার সভাও হচ্ছে, এবং তিনি বলছেন যে সব দলগুলিকে এখানে দেখাতে হবে যে কোন ক্লজে তারা এগ্রি করছে, কোন ক্লজে তারা কমিট করছে না, এবং সেটা তিনি পাবলিক করে দিবেন। তো সেখানে আহ নানান ধরনের সেক্টর নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু আমরা এখনো ব্যাংকিং সেক্টর নিয়ে কিন্তু এখানে জোরালো কোনো কথাবার্তা দেখছি না। তো
বাট দ্যাট ইজ কাইন্ড অফ লাইক দ্য লাইফ লাইন অফ দ্য ইকোনমি। তো সেটা নিয়ে এখনই কথাবার্তা এবং এখনই মেজর পলিটিক্যাল পার্টিগুলির যদি একটা কনসেনসাস এন্ড কমিটমেন্ট আমরা পেয়ে যাই, তাহলে বোধহয় পরে তাদেরকে অ্যাকাউন্টেবল করাটা সুবিধাজনক হবে আমাদের কাছে। দারুণ বলেছেন গালিব। আসিফ, আপনার মতামতটা যদি একটু বলতেন এই বিষয়ে। 100% আগ্রি, মানে এই এক্সাক্ট থটটাই আমার মাথায় আসছিল যে এই প্রক্রিয়াটা, যে এখন যে রিফর্ম প্রক্রিয়াটা চলছে, এটাকে চলমান রাখার একটা রাস্তা হচ্ছে আপনি কমিশনটা এখনই করবেন, এবং কমিশনটা গঠন যখন হবে সেখানে আপনি সকল পলিটিক্যাল অংশীদার মানে পার্টিদেরও মতামত আপনি নিতে পারেন সেই ক্ষেত্রে। এবং ওদের দে হ্যাভ টু ওন দিস, হ্যাঁ, তাদের এখন থেকেই এটা ওনারশিপে থাকা উচিত যে আমরা এই জায়গাটাকে সিক্রেট স্যাক্রোসেন্ট যেটা আমরা বলি সেটা করতে চাই, এবং উই অল আগ্রি দ্যাট দিস হ্যাজ টু বি সলভ। সো আমি ওটাই জাস্ট অ্যাড করবো। দুজনেই দারুণ করে বলেছেন যে আমাদের এখনই কেন নয়, মানে যদিও আমাদের 6 মাস হয়ে গেছে এই সরকারের, কিন্তু আমাদের বিশেষজ্ঞরা মনে করছে, আমি নিজেও এটা ফিল করি যে এখনই একটা কমিশন গঠন হওয়া দরকার। সেটা যদি এমনকি 1 বছর 2 বছরও লাগে, কিন্তু তাদের এখনই কাজ করা উচিত, কারণ কাজটা অনেক বড়। এবং ব্যাংকিং খাত সংস্কার কমিশন গঠন করাটা ইনফ্যাক্ট শুধু ব্যাংকিং খাত নিয়েই হওয়া প্রয়োজন সেটা না, কারণ ব্যাংকিং খাতের সঙ্গে বাংলাদেশের বাস্তবতাটা এমন যে পুঁজিবাজারও জড়িত। এবং যেটাকে আমরা বলি ক্ষুদ্র ঋণ প্রোভাইডিং যে প্রতিষ্ঠানগুলো, যে খাত, এমনকি বীমা খাত জড়িত। সুতরাং সবগুলোকে অ্যাড্রেস করা যায় এমন একটা সংস্কার কমিশন হওয়া দরকার। এই কথা সূত্র ধরে আমাদের মনে হচ্ছে আমাদের গভর্নেন্সে একটা বড় ক্রিটিক্যাল আলোচনা সবসময় থাকে, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অটোনমি। সেন্ট্রাল ব্যাংক অটোনমি বলতে এক্স্যাক্টলি কি বোঝানো হয় সেটা কান্ট্রি টু কান্ট্রি কিছুটা ভ্যারি করে, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে যেটা বেশ কিছু বছর ধরে আলাপ হচ্ছে যে সরকারের পক্ষ থেকে সেন্ট্রাল ব্যাংকের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা হয় কিনা। মানে রাজনৈতিক হস্তক্ষেপ বলতে তো আমরা এটাই বুঝি যে সরকার কোনো না কোনো মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কর্মকাণ্ডকে তারা, এবং বাংলাদেশের যে সরকারি ব্যাংকগুলো আছে সেই সরকারি ব্যাংকগুলোর কর্মকাণ্ডে সরকার হস্তক্ষেপ করছে কিনা। এই বিষয়ে মোটামুটি একটা পপুলিস্টিক আলোচনায় আসে যে এজন্য দায়ী করা হয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নামে অর্থ মন্ত্রণালয় একটা বিভাগ আছে, এই বিভাগের উপস্থিতি বা এই বিভাগের অস্তিত্বের কারণেই স্বায়ত্তশাসন ব্যাহত হচ্ছে। আপনাদের কাছে আমার এদিক থেকে প্রশ্ন থাকবে দুটো। দুটো বাস্তবতা আমাদের এর পাশাপাশি রয়ে যাচ্ছে। একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আইন অনুসারে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলতে এখানে বোঝানো হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুসারে বাংলাদেশ ব্যাংকের কর্মবল বাংলাদেশ ব্যাংক নিজেই নিয়োগ করতে পারে। তার যদিও বেতন কাঠামো সরকারি বেতন কাঠামো দ্বারা নির্ধারিত হয়, কিন্তু তার বেতনের জন্য তাকে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য যেতে হয় না। তার বাজেট সে নিজেই অ্যাপ্রুভ করে, তার বাজেট সে নিজেই অ্যালোকেট করে। এর এতদ সত্ত্বেও বাংলাদেশ ব্যাংকের বোর্ডের কিন্তু সরকার মনোনীত প্রতিনিধি থাকছেন বর্তমানে 7 জন। এর মধ্যে 3 জন হচ্ছেন সরকারি কর্মচারী বা তারা সচিব পর্যায়ের কোনো না কোনো মন্ত্রণালয়, এবং বাকি যে 4 জন তাদেরকে বলা হচ্ছে যে তারা সরকারি কর্মচারী হবেন না। কিন্তু বাংলাদেশ ব্যাংকের অর্ডারে কিন্তু বলা নেই যে কি ধরনের লোককে গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে। সুতরাং টেকনিক্যালি গভর্নমেন্ট যদি একজন সরাসরি রাজনৈতিক ব্যক্তিকেও বাংলাদেশ ব্যাংকের বোর্ডে বসিয়ে দেয়, এটা কিন্তু আইনের লঙ্ঘন টেকনিক্যালি হয় না। সুতরাং আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে যদি আমরা বিলুপ্ত করেও ফেলি, তাতেও কিন্তু আইনি কাঠামোর এই বর্তমান প্রভিশনে স্বায়ত্তশাসনের যেই ডিবেট সেটা রিজলভ হচ্ছে কিনা এটা আপনাদের কাছে জানা দরকার। কারণ আইএমএফ অলরেডি অফিসিয়ালি, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কিন্তু বাংলাদেশ ব্যাংকের বোর্ডে এই যে সরকারি কর্মচারীদের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে, এবং এটা সেন্ট্রাল ব্যাংকের স্বায়ত্তশাসনের একটা বাধা হিসেবে চিহ্নিত করেছে। এবং এই ব্যাংকিং খাতের আহ, রাজনীতি মুক্ততা বা সরকারি ইন্টারভেনশনের বিষয়ে আরেকটা প্রশ্ন চলে আসে যে আমাদের যে সরকারি ব্যাংকগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটার আলাদা বোর্ড আছে, এবং এর মধ্যে প্রায় 4টা হচ্ছে লিমিটেড কোম্পানি। এতদ সত্ত্বেও আহ, এই ব্যাংকগুলোর জেনারেল ম্যানেজার থেকে এমডি পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকেই নিয়ন্ত্রিত হয়। আপনাদের কি মনে হয় যে এই জিনিসটাও ব্যাংকিং খাতের স্বায়ত্তশাসন বা কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের পক্ষে একটা বাধা? তো এই বিষয়ে আমি একটু বিস্তারিত আলোচনার জন্য প্রথমে যাব আসিফ খানের কাছে আপনার মতামত জানার জন্য, যে এই দুটো বিষয় আমরা কিভাবে অ্যাড্রেস করে আমরা কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য, যেটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে ফলো করা হয়, এবং কেন্দ্রীয় ব্যাংকের রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করার জন্য আমরা কি কি করতে পারি। ধন্যবাদ। জি, অ্যাকচুয়ালি আপনি যে কোনো প্রতিষ্ঠান, এটা রেগুলেটরি বডি হোক অথবা প্রাইভেট কোম্পানি হোক, সেটার যখন বোর্ড ফরমেশন হয় সেটার কিছু লজিক মানা হয় আর কি গ্লোবালি।
একটা হচ্ছে যে যাদেরকে আপনি আনছেন, হ্যাঁ, তাদের মধ্যে কিছু শেয়ার হোল্ডার রিপ্রেজেন্টেটিভ থাকে এবং কিছু ইন্ডিপেন্ডেন্ট থাকে, যাদের কাজ হচ্ছে একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটাকে দেখা। আরেকটা হচ্ছে যে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট যে এই বোর্ড মেম্বাররা আসলে হোয়াট আর দে ব্রিঙ্গিং অন দ্য টেবল, মানে তাদের আসলে ভ্যালু এডিশনের জায়গাটা কোথায়। তারা কি ওই খাতের এক্সপার্ট, নাকি ওই খাতের সাথে সংশ্লিষ্ট কোনো এরিয়ার এক্সপার্ট? সো ফর এক্সাম্পল, যদি আমরা মনে করি সিকিউরিটি, সাইবার সিকিউরিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ইউ মে হ্যাভ আ সাইবার সিকিউরিটি এক্সপার্ট ইন দ্য বোর্ড, সে ওই খাতের এক্সপার্ট না, বা ওর সাথে অ্যাডজেসেন্ট কোন একটা সেক্টরের এক্সপার্ট। সো এখন ওই ক্ষেত্রে ওই বোর্ডে দুইজন সাইবার সিকিউরিটি এক্সপার্টের আসলে আপনার প্রয়োজন নাই, একজনই হয়তো এবং ওই ক্ষেত্রে অন্য আরেকজনকে আপনি ডিফারেন্ট জায়গায় নেবেন। সো আই ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের মনে হয় কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে চিন্তা করার বিষয় আছে, যে আমি কাকে বোর্ডে দিচ্ছি, সরকার থেকে মনোনয়ন করে অথবা সরকারের বাইরে থেকে যেখান থেকেই হয় না কেন, মানে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে এই জায়গায় আমরা যে গভর্নেন্স রিস্ক গুলো আছে এবং হচ্ছে গিয়ে যে whether we are choosing the right people, সেটাকে কিছুটা আমরা ওই ইস্যুগুলা কিছুটা ট্যাকল দিতে। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্নের সংক্ষিপ্ত আনসার। আর সেকেন্ডটার ক্ষেত্রে যেটা আমার মনে হয়, যে আমি মনে করি যে একটা প্রতিষ্ঠানের যারা প্রাইমারি শেয়ার হোল্ডার, যারা মানে যারা মেজরিটি শেয়ার হোল্ডার, আমি একটা কোম্পানির 70% ওনার, তো স্বাভাবিকভাবে অ্যাজ আ শেয়ার হোল্ডার আমার কিছু রাইটস সেখানে চলে আসে। সেক্ষেত্রে আমি ধরেন আমি সিইও নিয়োগ বা বিভিন্ন বড় ডিসিশনের মধ্যে আমি আমি ডেফিনেটলি ইনভলভ থাকবো ফ্রম আ বোর্ড লেভেল, মাইক্রো ম্যানেজমেন্ট লেভেল থেকে। ওই ক্ষেত্রে আপনার সরকারি ব্যাংকগুলোতে যে এফআইডির যে ইনভলভমেন্টটা আছে, শেয়ার হোল্ডার হিসেবে তার যে অন্য একটা প্রতিষ্ঠানে যে রাইটটা থাকতো, সেই রাইটটা থাকা আসলে তার কাছে লজিক্যাল। হ্যাঁ, বাট সেন্ট্রাল ব্যাংকের রাইটটা কিন্তু ডিফারেন্ট। সে তার রাইটটা আসছে হচ্ছে গিয়ে কমপ্লিটলি এজ এ রেগুলেটরি অথরিটি। এখন এইখানে আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে পারি, আপনি একই দেশে একই জায়গায় দুইজনের জন্য দুই রুল করতে পারবেন। আপনার এক এক- দুইটা প্লেয়ার ইন ইন্ডাস্ট্রি তার ট্যাক্স রেট ডিফারেন্ট করতে পারবেন না, তার হচ্ছে গিয়ে ভ্যাট রেট ডিফারেন্ট করতে পারবেন না। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে রেগুলেটরি সুপারভিশনের যে জায়গাটা, যেখানে আপনার একটা সরকারি ব্যাংকও যদি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি ফল করে, একটা প্রাইভেট ব্যাংকে আপনি যেভাবে ট্রিট করবেন, আপনি সরকারি ব্যাংকে এক্স্যাক্টলি সেভাবে ট্রিট করতে হবে। যেই মুহূর্তে আপনি এর ব্যতিক্রম ঘটাচ্ছেন, ইউ আর ক্রিয়েটিং এন এক্সেপশন, এবং তখনই কিন্তু আপনি মোরাল হাই গ্রাউন্ড থেকে মানে অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছেন। তো ওই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ইটস ইম্পর্টেন্ট টু সেপারেট দ্য রোল অফ বিবি অন দি স্টেট ওন ব্যাংকস ভার্সেস দ্য শেয়ার হোল্ডার। সিমিলারলি আরেকটা চ্যালেঞ্জ আপনার হয়ে যেতে পারে, যেখানে শেয়ার হোল্ডার হ্যাজ আনডিউ ইনফ্লুয়েন্স অন দ্য রেগুলেটর। সে যদি রেগুলেটরের বোর্ডে বসে, সেখানে কিছু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হতে পারে, সেটাও অ্যাড্রেস করাটা খুব গুরুত্ব। এটা বলে আমি থামছি। অনেক ধন্যবাদ আসিফ খান। আমি গালিবকে রিকোয়েস্ট করব এই দুটো প্রশ্নের আলোকে আপনি যদি কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন এবং ব্যাংকিং খাতকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত বা নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত রাখার জন্য যে দুটো প্রশ্ন আমরা করেছিলাম, কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পর্ষদের যে কাঠামো, আইনি কাঠামো বর্তমানে আছে এবং তার যে সদস্য মনোনয়ন প্রক্রিয়া, এবং সরকারি ব্যাংকগুলোতে পরিচালক পরিষদ এবং এগুলো থাকা সত্ত্বেও এবং এগুলো লিমিটেড কোম্পানি হওয়া সত্ত্বেও এগুলোর শীর্ষ নির্বাহী পদ যে সরাসরি আহ মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রিত হয়, এই বিষয়ে আপনার মতামতটা একটু জানতে চাচ্ছি। এখানে সরাসরি বললে আমাদের ব্যুরোক্রেসির একটা ঐতিহ্য আছে, যে আমাদের যে প্রশাসন ক্যাডার, এখন এই কথা শুনলে আমাদের প্রশাসন ক্যাডারের বন্ধুরা হয়তো মনক্ষুণ্ণ হবেন, কিন্তু তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তারা যখন জয়েন্ট সেক্রেটারি এন্ড অ্যাবাভ এই লেভেলে উঠে যান, তো তখন তাদের যে পিরামিডের এই অংশ মোটা হয়ে গেছে বা অনেক এখানে স্টাফ হয়ে গেছে, কিন্তু সেই তুলনায় লুক্রেটিভ প্রতিষ্ঠান এবং পজিশন তাদের নাই। সুতরাং তারা তাদের জুরিসডিকশনের বাইরে অনেক জায়গা খোঁজেন, যে যেখানে গিয়ে তাদের কলিগদেরকে পদায়ন করা যায় এবং নানা ধরনের নিয়ন্ত্রণ তৈরি করা যায় এবং ধরে রাখা যায়। এবং এটা বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে যতটা দৃশ্যমান, তার চেয়ে বেশি, অনেক বেশি নিয়ন্ত্রণ কিন্তু বাকি আর্থিক খাতের যে অন্যান্য রেগুলেটর আছে, বীমা কর্তৃপক্ষ, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, এই ক্ষেত্রগুলিতে আরো বেশি এই কন্ট্রোল দৃশ্যমান। সুতরাং এটা শুধু বাংলাদেশ ব্যাংকের বিষয় না, আমাদের আর্থিক খাতের এই মূল চার রেগুলেটরকে আমি যদি বলি, যে কেন্দ্রীয় ব্যাংক, পুঁজিবাজারের নিয়ন্ত্রক, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এবং আমাদের যে বীমা নিয়ন্ত্রক, তাদের সবাইকে আমাদেরকে এই প্রশাসন ক্যাডারের গ্রিপ থেকে মুক্ত করতে হবে, এবং এটা একটা বাস্তবতা।
হ্যাঁ, না হলে, কারণ প্রশাসন ক্যাডার যেটা করে তারা হচ্ছে আমলাতন্ত্রে তাদের উন্নতির ইনসেন্টিভের কারণে দে টেক দ্য অর্ডার ফ্রম দ্য মিনিস্টার্স এন্ড দ্য টপ পলিটিক্যাল রেজিম, and they convey it to the regulators. So this cannot be continued. এটা আর চলতে পারে না। সেখানে আমাদেরকে শুধু বাংলাদেশ ব্যাংককে এরকম আলাদা করলে বা আইসোলেটেড করে পবিত্র রাখার চেষ্টা করলে হবে না, বাকি আর্থিক খাতের যে রেগুলেটররা আছে তাদেরকেও একই ধারায় নিয়ে আসতে হবে। এবং এখানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে, তাদের রোল আমি দেখি যে এটা একটা কোঅর্ডিনেটিং বডি হিসেবে, যেহেতু গভর্নমেন্টের আমাদের কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের স্টেক আছে পাবলিক মানির স্বার্থে, সেইটা রেগুলেটরের সাথে তারা কোঅর্ডিনেট করবে। এবং আমার মতে সেই স্টেকও ক্রমাগত কমিয়ে আনা উচিত, কারণ আমাদের প্রাইভেট সেক্টর রীতিমধ্যেই বড় হয়ে গেছে। এই স্টেকগুলি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম, যেহেতু তখন আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের স্বাধীনতার পরে কোনো প্রাইভেট ইনভেস্টমেন্ট শুরুতে তেমন ছিল না, সুতরাং রাষ্ট্রায়ত্তকরণের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল। আজকে এটাকে সেটা এখন একটা ভিন্ন প্রশ্ন যে আমরা কি তাহলে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংকগুলিকে মার্জার করে একটা বা দুইটা ব্যাংকে কনভার্ট করে নিয়ে আসবো কিনা, এবং সেইভাবে আমরা এটার ক্যাপাসিটিকে এজাইল করা, আমি ছোট বা বড় করার কথা বলছি না, এটাকে এজাইল এন্ড এফিশিয়েন্ট করা যায় কিনা সেটা আলাদা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে আমি আহ, আমাদের বোর্ডে এখন বোধহয় সম্ভবত বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে অর্থ সচিব বসেন, আর্থিক প্রতিষ্ঠান সচিব বসেন, আরেকজন বোধহয় এনবিআর থেকেও রিপ্রেজেন্টেটিভ বসেন। তো তিনজন এটার সরকারি কর্মচারী বসেন, তিনজন সরকারি কর্মচারী এবং চারজন সরকারি কর্মকর্তা, এবং চারজন সরকারের কর্মকর্তা নন, কিন্তু তারা সরকার কর্তৃক মনোনীত হন। তো এই এই যে তিনজন তিনটি শীর্ষ ফিসকাল বডির আমলা বসছেন, তারা পলিসি ডিকটেশন কার কাছ থেকে নেন? আইডিয়ালি মানে পার্লামেন্টারি প্র্যাকটিসে মন্ত্রীর কাছ থেকে আনেন, তাই না? এখন মন্ত্রী থেকে তো আমার সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে আলাদা করতে হবে, দূরে রাখতে হবে, এবং সেন্ট্রাল ব্যাংকের বোর্ডের ডিসিশন মেকিং কে ফিসকাল মিনিস্টারের এবং ফিসকাল সচিবের ডিসিশন মেকিং থেকে মোটামুটি নিরাপদ দূরত্বে রাখতে হবে। সো একই বোর্ডে তারা যদি ভোটিং মেম্বার হিসেবে বসেন, তাহলে এখানে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট গুলি দেখা দেয়। ব্যাংক অফ কানাডা এই ক্ষেত্রে কি করে? ব্যাংক অফ কানাডা কোঅর্ডিনেশনের সুবিধার্থে, যিনি এখানে ফিনান্সের যিনি ডেপুটি মিনিস্টার, আমাদের সচিব সমকক্ষ, তিনি এই কমিটিতে বসেন, বাট অ্যাজ অ্যান অবজার্ভিং মেম্বার, নন ভোটিং মেম্বার। তিনি কোনো মতামত এবং ভোট দিতে পারেন না। তিনি শুধু শোনেন যে মনিটারি পলিসির ক্ষেত্রে কি ডিসিশন হচ্ছে, যাতে তিনি সিগন্যাল নিতে পারেন যে ফিসকাল পলিসিতে তাকে কি করতে হবে। ইট ডাজন্ট ফ্লো ইন দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, লাইক সেন্ট্রাল ব্যাংক কখনো চিন্তা করে না যে ফিসকাল পলিসি কি করছে এই জন্য আমার কি করতে হবে। মনিটারি পলিসি উইল গিভ সিগন্যাল, ফিসকাল পলিসি উইল রিয়াক্ট। এবং ফিসকাল পলিসি মাইট নট রিয়াক্ট অ্যাজ ওয়েল, সেটা তাদের পলিটিক্যাল স্বার্থে অনেক সময় তারা ডেভিয়েট করে, ইলেকশনের আগের বছরে এক এক রকম হয়। কিন্তু এই দূরত্বগুলি আমাদেরকে আমার কাছে মনে হয় যে তৈরি করতে হবে। আর আরেকটা হচ্ছে যে এই বোর্ডে বসার আরেকটা পরোক্ষ ইনসেন্টিভ আছে, যে সম্ভবত বিভিন্ন বোর্ডে বসলে আমাদের আমলারা কিছু অতিরিক্ত টাকা পান, কিছু ভাতা পান, এবং এই লোভগুলি যথেষ্ট পরিমাণে রয়েছে তাদের বিভিন্ন কমিটিতে বসার জন্য, এবং এই জন্য তারা প্রচুর কমিটিতে বসেন। কোনো কমিটিতে যে খুব ভালো সময় এবং কোয়ালিটি ইনপুট দিতে পারেন সেটাও নয়। সুতরাং এগুলি মানে তাদের কন্ট্রিবিউশনটা কি, এবং তাদের আসলে ওই টাইম এন্ড ব্যান্ডউইথ আছে কিনা নিজের এত বড় পোর্টফোলিও সামলানোর পরে, এইটা আহ, ভাবা উচিত। তাদের দিক থেকে হয়তো একটা যুক্তি আসবে যে উই নিড টু কোঅর্ডিনেট, কারণ সেন্ট্রাল ব্যাংক কি করছে সেটার সাথে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা অর্থ সচিব তাদের জানা উচিত। তো সেটার জন্য কোঅর্ডিনেশন কমিটি করলেই হয়, সেটার জন্য বোর্ডে গভর্নেন্সে ভোটিং মেম্বার হিসেবে তাদেরকে রাখার আচ্ছা, দরকার আহ, আছে বলে আমার কাছে মনে হয়। একটা জি। ব্যাপার অলরেডি বাংলাদেশ ব্যাংক অর্ডারে বলাই আছে যে একটা ফিসকাল কোঅর্ডিনেশন কাউন্সিল আছে, যেটা এই যে মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসির জন্য কোঅর্ডিনেশনের জন্য অলরেডি একটা কোঅর্ডিনেশন কাউন্সিল কিন্তু আছে, এবং তারা নিয়মিত মিট করে। এরকম একটা মানে কমিটি থাকার পরেও বাংলাদেশ ব্যাংকের বোর্ডে আসলে সরকারের প্রতিনিধি থাকাটা জরুরি বলে মনে করেন কিনা? না, আমি আমি মনে করি না। এবং ব্যাংক অফ কানাডার ক্ষেত্রে আমি যে এক্সাম্পলটা দেখি যে তারা এই জন্য অর্থ সচিবকে নন ভোটিং মেম্বার হিসেবে রেখে দিয়েছেন, হি ইজ জাস্ট অ্যান অবজারভার। কিন্তু তাদের আরেকটা কোঅর্ডিনেটিং বডি আছে, যেহেতু এখানে মাল্টিপল রেগুলেটর। শুধু মানে ব্যাংকিং খাতের জন্যই, লাইক ব্যাংক অফ কানাডা হচ্ছে মনিটারি পলিসি ডিজাইন করে, নোট ছাপায় আর রিসার্চ করে। আর এদের মূল সুপারভিশন রেগুলেটর হচ্ছে অসফি, অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ফাইন্যান্সিয়াল কাস্টমার প্রোটেকশনের জন্য আলাদা রেগুলেটর আছে, ডিপোজিট ইন্স্যুরেন্সের জন্য আলাদা রেগুলেটর আছে। সো ওই আমব্রেলার সবাই একসাথে বসেন হইলো ন্যাশনাল যেটা কোঅর্ডিনেটিং বডি আছে সেখানে, এবং সেখানে আবার সবাই যার যার এখতিয়ার নিয়ে সমানভাবে বসেন। তো আমরা সেই রকম এখানে আরেকটা প্রস্তাব এই আঙ্গিকে তুলতে চাই যে আমাদের বাংলাদেশ ব্যাংক সবই করছে, এবং আমরা ইভেন বিএফআইইউ কেও আমাদের ছাতার তলে রেখে দিয়েছি।
তো এইগুলি ডিসেন্ট্রালাইজেশন আমাদের কি ভাবার দরকার আছে কিনা, যে সেন্ট্রাল ব্যাংক তাহলে কি আমরা মনিটারি পলিসি রেজিম তাদের হাতে ছেড়ে দিয়ে সুপারভিশনের জন্য এখন আলাদা বডি করব কিনা, বিএফআইইউ কে টোটালি স্বাধীন করে দিব কিনা। তো এই প্রশ্নগুলি আমার মনে হয় আমরা যে কমিশনের কথা বলছি, এই কমিশন এই স্কোপ গুলিকে রিভিজিট করতে পারে, কারণ ব্যাংকিং সেক্টর একদম। তো আওতা এবং দিগন্ত অনেক বড় হয়েছে আমাদের স্বাধীনতার শুরুতে যেটা ছিল সেই তুলনায়। সুতরাং আমরা কি সেই ক্যাপাসিটি গুলিকে রিডিস্ট্রিবিউট করব কিনা, সেই সেই প্রশ্ন উঠতে পারে। তার মানে হচ্ছে আপনার মতামতটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তো এখন মানে স্বাধীনতার সময় তো আমাদের অর্থনীতির আকার এবং ব্যাংকিং খাতের আকার যা ছিল তার তুলনায় তো এখন বহুগুণে বেড়ে গেছে বললেও কম বলা হয়। তো সেক্ষেত্রে আরো কিছু রেগুলেটরি বডি তৈরি করা যায় কিনা এবং বিএফআইও কে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট করে দিয়ে, যেমন অনেক দেশে এখন পেমেন্ট সিস্টেমের জন্য আলাদা রেগুলেটরি বডি আছে, মানে রেগুলেশন সুপার মানে ফিনান্সিয়াল সেক্টর রেগুলেশন সুপারভিশনের জন্য তো আলাদা বডির কালচার তো অনেক পুরনো। তো এরকম ভাবে আপনার মত হচ্ছে যে আরো কিছু বডি তৈরি করা যায় কিনা সেই বিষয়ে আসলে যে আমাদের যে প্রস্তাবিত ব্যাংকিং সংস্কার কমিশন তারা কাজ করতে পারে। জি। ইফ আই এবং গেট ইট এই রাইট। ডিসেন্ট্রালাইজেশনের একটা সুবিধা আছে কি, যে আপনি যদি একজন রাজনীতিবিদ হিসেবে একটা পয়েন্ট অফ কন্টাক্টে ইনফ্লুয়েন্স করে হচ্ছে পুরা গেমটাকে নিজে ম্যানিপুলেট করতে পারেন, যেটা এখন আমাদের এই সেন্ট্রালাইজড সুপারভিশন করে দিচ্ছে। সেটা যদি হয় যে আপনি গভর্নরকে অর্ডার দিলেন, তাহলে বিএফআইইউ চুপ হয়ে গেল, সেক্ষেত্রে ইন্সপেকশনের যে টিমগুলি আছে এগুলি চুপ হয়ে গেল এবং সবগুলি স্বয়ংক্রিয়ভাবে একসাথে কাজ করা শুরু করলো। তো আপনি পুরো সিস্টেমটাকে গেইন করা ইজি আপনার একটা পয়েন্ট অফ কন্টাক্টে একটা ফোন দিয়ে। কিন্তু আপনার যদি মাল্টিপল রেগুলেটরি বডি থাকে, আপনি ধরে ধরে ধরেন 5 জনকে আপনার কনভিন্স করতে হবে, সো অ্যাটলিস্ট যারা দুষ্ট লোক তাদের পরিশ্রমটাকে বাড়িয়ে দিয়ে এবং এই প্রসেসটাকে ফার্দার কমপ্লিকেটেড করে তোলা যায় কিনা। ইটস কাইন্ড অফ লাইক আ প্রসেস মেকানিজম, যেটা আমরা হয়তো এক্সপেরিমেন্ট করে দেখতে পারি। না, এই পার্টটা দারুণ বলেছেন গালিব। আমি এই জায়গায় ছোট্ট করে একটু আসিফের মতামত চাচ্ছি যে আপনার কি মনে হয় যে আমাদের গালিব যে পয়েন্টটা বললে যে আমাদের আলাদা রেগুলেটরি বডি বাড়ানোর প্রয়োজন আছে কিনা, বা আপনি এর আগে যা বলছেন তার কন্টিনিউশনে আমাদের যে আমরা ব্যাংক সংস্কার কমিশনকে প্রস্তাব করছি তারা এই অ্যাভিনিউ গুলো এক্সপ্লোর করতে পারে কিনা। যে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক ইজ নাও টু বিগ টু ম্যানেজ এন্ড কন্ট্রোল দ্য সিচুয়েশন? সেটা অ্যাকচুয়ালি করা যায়। আসিফ। আমার কাছে মনে হচ্ছে মনিটারি পলিসি আর ব্যাংক ওভারসাইট, যেটা যে একটা ব্যাংক তার নিয়ম নীতিগুলো মেনে চলছে কিনা, সেটা বাংলাদেশ ব্যাংকের ডিরেক্ট এখতিয়ারে থাকতে পারে, দুইটাই থাকতে পারে। বাট এটার বাইরের যে আনুষঙ্গিক জিনিসগুলো চলে আসছে, হয়তো আপনি বিএফআই এর কথা বলছেন, সেটাকে কিন্তু আমি একটু সেপারেটলি দেখি। আমি একটু স্লাইটলি সেপারেটলি দেখি, যেহেতু এখানে মানি লন্ডারিং এবং আহ, অন্যান্য ক্রাইমস এটার সাথে ইনভলভ হয়ে যায়, এটসেট্রা এটসেট্রা। সেগুলোকে আপনি সেপারেট ইউনিট করে দিতে পারেন। আর তারপরে একটা প্রশ্ন চলে আসে যে তখন ওই প্রতিষ্ঠানগুলো কার কাছে রিপোর্ট, সেটা বাংলাদেশ ব্যাংকে তো আপনি একটা সিস্টেম করেছেন, এবং ওই প্রতিষ্ঠানের যে আপনি স্যালারি কথাটা বলছেন, যে ওটা যদি একটা রেভিনিউ জেনারেটিং এন্টিটি না হয়, বিএফআই উইল নট বি আ রেভিনিউ জেনারেটিং এন্টিটি। সো সো আপনার ওইটাও চিন্তা করার বিষয় আছে। এটার আনসার আমার কাছে নাই, মানে এই ক্ষেত্রে আমার কাছে আনসারটা নাই, বাট এটা চিন্তা করে হয়তো বের করতে হবে যে আমি যদি সেপারেট করি কার কাছে রিপোর্ট করবে। বিকজ ইফ ইট রিপোর্টস টু দ্য সেম সর্ট অফ এন্টিটি যাকে নিয়ে আমাদের হয়তো সন্দিহান, হ্যাঁ বিবির কথা বলছি না আমি, ফ্রম আ পলিটিক্যাল অ্যাঙ্গেল বলছি, তাহলে হয়তো এটা অতটা এফেক্টিভ হবে আমি শিওর না। এই এক্ষেত্রে পয়েন্টটা যদি একটু আসিফ। অ্যাড করি, কানাডিয়ান এক্সপেরিয়েন্সে যেমন অসফি হচ্ছে মানে দে ডিরেক্টলি রিপোর্ট টু দ্য পার্লামেন্ট, সো নট টু দ্য সেন্ট্রাল ব্যাংক গভর্নর অর অলসো দ্য ফাইন্যান্স মিনিস্টার। সো ওই ওই ধরনের মেকানিজম, এবং এই ক্ষেত্রে তারা আরো কিছু প্র্যাকটিস তৈরি করেছে কিছু কিছু ক্ষেত্রে, যেমন রেগুলেটরকে একটা ইনিশিয়াল এন্ডাওমেন্ট দিয়ে দেওয়া হয়েছে এবং সেটা থেকে তারা তাদের খরচ নির্বাহ করে পাবলিক ট্যাক্স এন্ড মানি থেকে। সুপারভিশনের ক্ষেত্রে অসফির যেমন একটা ইন্টারেস্টিং মডেল আছে, ইটস অ্যাকচুয়ালি কাভার্ড বাই দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর ইনস্টিটিউশনস। যে ইনস্টিটিউশনকে মনিটর করার জন্য যত বড় টিম লাগে তার খরচ তত বেশি, সুতরাং যে যত বেশি দুষ্টামি করে তার ওই অসফিকে দেওয়ার বার্ষিক খরচ তত বেড়ে যায়। এবং এটা মার্কেটে আবার একটা নেগেটিভ ইন্ডিকেটর হিসেবে কাজ করে, কারণ আপনি যখন হচ্ছে সারা বছর শেষে ফাইন্যান্সিয়াল রিপোর্ট পাবলিশ করেন, আপনি অসফিকে কত টাকা ফি হিসেবে দিয়েছেন, এটা যখন বছর বছর বেড়ে যায় তখন এটা গিভস আ সিগন্যাল টু দ্য মার্কেট যে আপনি তাহলে বেশি দুষ্টামি করছেন এবং এই জন্য আপনার রেগুলেটরি ওভারসাইট বেশি দরকার হচ্ছে। সো দ্যাটস হাউ মানে ফাইন্যান্সিয়াল প্রাইভেট সেক্টর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে এই খরচটা কিছু কিছু রেগুলেটর কানাডায় ওঠায়। এই পয়েন্টটা গালিব সত্যি চমৎকার বলেছেন, কারণ এই ধরনের একটা পদ্ধতি আমরা দেখেছি ডয়েশ বুন্দেস ব্যাংক সহ আরো বেশ কিছু দেশে এই ধরনের রেগুলেটরি প্র্যাকটিস করা হয়, যেখানে
রেগুলেশন সুপারভিশনের জন্য যে ডিরেক্ট কস্ট বলি আমরা, ফর এক্সাম্পল একটা সেন্ট্রাল ব্যাংক বা রেগুলেটরি বডির একটা টিম সুপারভিশনে যাচ্ছে, সেক্ষেত্রে অফিসিয়াল ওই ব্যাংকে একদম বাজেট পাঠিয়ে দেওয়া হচ্ছে যে এই ইন্সপেকশন টিম বা এই সুপারভিশন 15 দিন তোমার ওখানে কাজ করবে, তার এই খরচ হবে, তুমি এই খরচটা একদম ফর্মালি পে অর্ডার করে পাঠিয়ে দেবে। আবার আপনি যেটা বললেন যে তার যদি রেগুলেটরি ফেলিওর হয়, সেক্ষেত্রে তার চার্জেস গুলো অনেক হাই। বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে যে ব্যাংক কোম্পানি আইন আছে, সেগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাংকগুলোর আয়ের তুলনায় তার জন্য যে ফি চার্জ করা হয় সেটা খুব নমিনাল। কিন্তু আমরা দেখেছি ফেডের জন্য ইনফ্যাক্ট $10 মিলিয়ন, $15 মিলিয়ন এই পরিমাণেও কিন্তু তাদেরকে চার্জ করা হয়, যেটা ইউএস এর মতো মানে সিটির মতো একটা ব্যাংকের জন্য খুব ছোট অ্যামাউন্ট না। সেক্ষেত্রে বোধহয় এটাও ভেবে দেখা যেতে পারে যে রেগুলেটরি ফি বা স্ট্রাকচার তৈরি করে যেখানে নন পারফর্মার ব্যাংক বেশি টাকা ইয়েতে দিবে, এটা একটা দারুণ প্রস্তাব বলে আমার কাছে মনে হচ্ছে। এই পার্টটা আসিফের মতামত একটু জানতে চাচ্ছি। না, আই থিঙ্ক যে আমি এই জিনিসটা এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করি নাই। আইডিয়াটা খুবই ইনোভেটিভ। দুইটা আইডিয়া, একটা হচ্ছে যেটা গালিব ভাই বলছিলেন যে সেই বডিটা আসলে পার্লামেন্টে রিপোর্ট করবে, তো সেক্ষেত্রে ইট উইল নট বি জাস্ট দ্য পার্টি ইন পাওয়ার, ইটস লাইক সবাই অপোজিশন টপোজিশন সুদ্ধা সবার কাছে রিপোর্টটা হচ্ছে। সেটাও আই থিঙ্ক ইটস আ ভেরি গুড আইডিয়া। এবং সেকেন্ডলি আপনি যেটা বলছেন যে সেটার খরচ উঠানোর যে পোর্শন পার্টটা, যে ইফ ইউ হ্যাভ মোর নন কমপ্লায়েন্স ইউ পে মোর, হ্যাঁ, আই থিঙ্ক দ্যাটস অলসো আ প্রিটি ইনোভেটিভ স্ট্রাকচার। আসিফ, আপনি মিউটে আছেন। সরি। অনেক ধন্যবাদ আসিফ। আমরা এখন আমাদের আলোচনার পরবর্তী স্টেজ চলে যাচ্ছি। এটা একটু ট্রিকি অংশ। এখানে কথা বলার ক্ষেত্রে আসলে আমাদের দুটো দিক ভাবতে হবে। সেটা হচ্ছে যে আমরা আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক এবং আমাদের যে সরকারি ব্যাংকগুলো আছে, এখানে বিভিন্ন ধরনের কর্মচারী সংগঠন আছে, যেগুলো যে সংগঠনগুলো কর্মচারীদের স্বার্থ সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে, এবং এদের বেশ কিছু কর্মচারী সংগঠনের আইনি ভিত্তিও আছে। এবং আমরা জানি যে পুরো পৃথিবীতেই এমপ্লয়ি ফেডারেশন বা এমপ্লয়ি অ্যাসোসিয়েশন একটা রিকগনাইজ ব্যাপার। এটা লেবার রাইটস বলি, এমপ্লয়ি রাইটস বলি, এটার জন্য করা হয়। কিন্তু বাংলাদেশে একটা চর্চা দেখা যায়, যেটা আমরা এই 15 বছরের আগে আমার মনে আছে, আমি তখন স্টুডেন্ট ছিলাম, আমি পত্রিকায় দেখতাম। তখন আমি দেখতাম অনেক বেশি সরকারি ব্যাংক, বিশেষ করে সোনালী ব্যাংকের ক্ষেত্রে আমার মনে আছে আমি দেখতাম যে একজন সিবিএ নেতা তার দুর্নীতির স্টোরি পত্রিকায় আসতো, এবং তিনি আমার স্টোরিটা আমার খুব মনে আছে এই কারণে উনি তখন আমার এলাকার কাছাকাছি একটা স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। আমার খুব ইয়ে, এবং সিবিএ মানে হচ্ছে ওনার কর্মচারী র্যাঙ্ক খুব উপরে হওয়ার কথা না। সেটা আমাকে ওই বয়সে ভন করেছিল। তো আমি এই গত 15 বছর কাজ করতে গেলাম, গত 15 বছর তো আসলে একদম স্টেটের টপ লেভেল থেকে লুটপাটটা করা হয়েছে, ফলে এই বটম লেভেলের বিষয়গুলো নিয়ে চিন্তা করার সময় হয়নি। তো আমরা যদি আমাদের গভর্নেন্সটা রিস্টোর করতে পারি ইনশাল্লাহ 2, 4, 5, 10 বছরের মধ্যে, সেই ক্ষেত্রে কি আপনাদের মনে হয় এই যে কর্মচারী সংগঠনগুলো কাজ করে, এগুলো যেন কোনোভাবে রাজনৈতিক হস্তক্ষেপের মধ্যে না পড়ে? যেটা আমরা এর আগে দেখতাম যে এই যে পলিটিক্স সিবিএর যে নির্বাচন হয়, সেখানে দেখা যায় যে রাজনৈতিক দলগুলো লেজুর ভিত্তি শুরু করে, এবং এখান থেকে আসলে সংকটটা শুরু হয়। যেমন কিছুদিন আগে সরকারি ব্যাংকগুলোতে একটা খুব নজিরবিহীন, এবং আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি বা একটা আমার পেশাগত পরিচয়ের জায়গা থেকে মনে করি এটা আসলে অন্যায় হয়েছে। কারণ যে ব্যাংকগুলোকে প্রতি বছর রিক্যাপিটালাইজ করা লাগে জনগণের ট্যাক্সের টাকা থেকে, সে ব্যাংক যদি তার আহ, মানে নিয়মকে টপকে প্রমোশন দেয়, এবং ওই পত্রপত্রিকার রিপোর্টে কিন্তু এসছে এরকম ভাবে, আমি বাই ইন্টারনাল ইন্টেল থেকে বলছি না, পত্রপত্রিকার রিপোর্টে দেখা যাচ্ছে যে বিভিন্ন একদম একটা টার্ম ইউজ করা হচ্ছে জাতীয়তাবাদী ব্যাংকার্স ফোরাম না। এখন এটার আসলে কোনো অস্তিত্ব আছে কিনা আমি নিশ্চিত না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ভুইফোর নামও ব্যবহার করে। তো তাদের চাপেই ম্যানেজমেন্ট দিতে বাধ্য হয়েছে, কারণ এই সময়টা তো খুব খারাপ একটা সময় গেছে। এটা আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানেই দেখেছি বাংলাদেশের, যে একটা মব তৈরি করে সেখানে একটা আহ অস্থির পরিস্থিতি তৈরি করে। কিন্তু আপনারা তো জানেন যে ব্যাংক একটা খুব ক্রিটিক্যাল প্রতিষ্ঠান। কিন্তু আমরা যখন একটা নির্বাচিত সরকার বা আরেকটু স্টেবল জায়গায় চলে যাব, সেই ক্ষেত্রে এই ধরনের এমপ্লয়ি অ্যাসোসিয়েশন গুলা যাতে এমপ্লয়ীদের স্বার্থ সংরক্ষণের বাইরে ব্যাংকের জন্য বা ব্যাংকিং খাতের জন্য আর কোনো ক্ষতিকর জায়গায় ইনভলভ হতে না পারে, সেক্ষেত্রে কি করা উচিত বলে আপনাদের অভিমত? গালিব প্রথমে যদি একটু বলে। আমার কাছে মনে হয় অনেক সম্ভবত রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা আমাদের কিছু ডেভেলপমেন্ট ব্যাংক গুলিতেও শ্রমিক লীগ আছে, শ্রমিক দল আছে, ইত্যাদি ইত্যাদি রাজনৈতিক দলের লেজুর শ্রমিক সংগঠন আছে। তো ব্যাংকিং সেক্টরে সেগুলি আমাদেরকে বন্ধ করতে হবে।
এখন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন থাকতে পারে, তাদের নিজস্ব ইন্টারনাল ডেমোক্রেটিক প্রসেস এবং ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ থাকবে, যারা ম্যানেজমেন্টের সাথে বার্গেইন করে তাদের সুযোগ সুবিধা ইত্যাদি নিয়ে সবসময় কর্মচারীদের দাবি দাওয়া উত্থাপন করবে। দ্যাট শুড ডেফিনেটলি এক্সিস্ট। কিন্তু এটার সাথে রাজনৈতিক এক্সটেনশনটা অ্যাটলিস্ট কাগজে কলমে সাইনবোর্ডে কোথাও অ্যালাউ করা যাবে না। কিন্তু বাস্তবে সমস্যা হচ্ছে যে বাংলাদেশে আমরা তো একটা ফ্ল্যাট মালিক সমিতি করলে ওইটার নেতা নির্বাচনের সময় গিয়ে একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন খুঁজে পাড়া মহল্লায় কোন ওয়ার্ড লেভেলের বড় ভাই পোস্টের নেতা আছে দলের অথবা লীগের, সেই ধরনের একটা কালচার আমাদের আছে। এখন ওই কালচারটা দ্রুত চেঞ্জ করা যাবে কিনা এটা একটা প্রশ্ন, এটা কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু অ্যাটলিস্ট সাইনবোর্ড ঝুলিয়ে যে আমি শ্রমিক দল, আমি শ্রমিক লীগ, এইভাবে যাতে কেউ অপারেট করতে না পারে এজ এ গ্রুপ, সেটা, বা ইভেন অনেক ক্ষেত্রে কিছু হালকা ইন্ডিকেশন থাকে যে আমি লাল বা আমি নীল এবং আমার অ্যালাইনমেন্ট অমুক দলের সাথে। তো এই অ্যালাইনমেন্ট গুলি যাতে কেউ সিগন্যাল করতে না পারে, এখন সেটা আসলে উপর থেকে একটা টপ ডাউন প্রেশারের বিষয় আছে যে ওই টপ এক্সিকিউটিভদেরকে, বোর্ড মেম্বারদেরকে ওই ক্ষেত্রে এটা তোয়াক্কা না করা এবং তাদেরকে পাত্তা না দেয়া, ওই কালচার এস্টাবলিশ করতে পারলে তখন এরা তাদের এই সাহসটা হারিয়ে ফেলে। এইটুকুই আমার take। আসিফ, আপনি যদি আর কিছু অ্যাড করতে চান। আমি একটু স্লাইটলি ডিফারেন্ট ভাবে বলি। ওটা হচ্ছে যে আসলে এই ইউনিয়ন গুলার অ্যাক্টিভিটি গুলো যদি আপনি দেখেন, একটা হচ্ছে যে তাদের নেতাদের পার্সোনাল বেনিফিট আনা, যে তারা লোক প্লেস করবে, সেখান থেকে তারা একটা বাণিজ্য করবে এবং অন্যান্য ভাবে মানে তাদের একটা এক্সট্রা রেন্ট সিকিং একটা মেন্টালিটি। আরেকটা হচ্ছে সামগ্রিক ভাবে সে হচ্ছে গিয়ে সকল এমপ্লয়ীদের হয়তো কম্পেনসেশন রেজ করার একটা ইচ্ছা থাকবে, যে আমি ওদেরকে খুশি করতে পারলে আমি এটা নেতা হতে পারি। তো ওইটা সেকেন্ড পয়েন্টটা নিয়ে আমার একটু আনপপুলার একটা থট আপনি শেয়ার করি। এটা হচ্ছে যে আনপপুলার পপুলার, যেটা আপনারা আপনাদের বিবেচনা, আপনি একটা লস মেকিং এন্টিটি যাকে ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে বাঁচিয়ে রাখছেন, হ্যাঁ, সেখানে আসলে আপনার কোনো মোরাল আসলে রাইট নাই টু গো অ্যান্ড ডিমান্ড হায়ার কম্পেনসেশন। এটা আসলে হওয়া উচিত না। এখন তাহলে প্রশ্ন থেকে যায় যে তাহলে এনারা কি তারা কি অ্যাডজাস্টমেন্ট পাবে না, তারা কি প্রমোশন পাবে না, তারা কি আহ তাদের ফিউচার কি, তারা কি না খেয়ে থাকবে? এটাও তো হতে পারে না। ওই ক্ষেত্রে আমার আনপপুলার পয়েন্টটা এটাই যে সরকারি ব্যাংকদের নিয়ে আমাদের যে চিন্তাতে, সরকারি প্রতিষ্ঠান লসে ব্যবসা করবে, তার প্রফিট করার কোনো রাইট নাই, বাংলাদেশের মেন্টালিটি হচ্ছে সেটা। আমি মনে করি এইটাকে রিভিজিট করার ইমিডিয়েট একটা সময় চলে আসছে। সরকারি অনেকগুলো ব্যাংক আছে যেগুলো কনভেনশনাল, মানে কনভেনশনাল সরকারি ব্যাংক আছে, তাদেরকে আপনার এখন আসলে একটা প্রফিট বা আরওই টাইপের মেট্রিকের মধ্যে বিবেচনা আনাটা খুবই গুরুত্বপূর্ণ। বিকজ সে যদি প্রফিটেবল, তাহলে তার এমপ্লয়ীদের প্রতি সে জাস্টিস করতে পারবে না। আবার এমপ্লয়ীদেরকে সে জাস্টিস করলো কম্পেনসেশন দিয়ে ওয়াইল হি ইজ নট প্রফিটেবল, তার মানে আপনি ট্যাক্স পেয়ারের ক্ষতি করছেন। এবং এটাও আমাদের দেখতে হবে যে আপনি যে সকল ক্লায়েন্টদেরকে সার্ভিস দিচ্ছেন এট লাইক সে অ্যাবনর্মালি লো কস্ট ফর হোয়াট এভার রিজন, হ্যাঁ, তাহলে অন্য আরেকজনের কিন্তু আপনি রাইট তখন নিয়ে নিচ্ছেন, যে অন্য ট্যাক্স পেয়ার যে দেশে আছে তার কিন্তু আপনি ড্যামেজ করছেন। So আপনি একজনের পকেটে হাত দিয়ে আরেকজনকে দিয়ে দিচ্ছেন উইথাউট আন্ডারস্ট্যান্ডিং যে আপনি ঘটনাটা কি ঘটাচ্ছেন ওই ক্ষেত্রে। তো আমার কাছে মনে হয় যে স্পেশালাইজড ব্যাংকদের কিছু ডেফিনেটলি স্পেশালাইজড অবজেক্টিভ গোলস থাকতে পারে, but সকল সরকারি ব্যাংকে আপনি একই স্ট্রাকচারে ফেলা উচিত না। হ্যাঁ, সরকারি ব্যাংক অবভিয়াসলি সে কিন্তু একটা জেনারেল প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের মতো চলবে না। হ্যাঁ, তার একেবারে সোল মোটিভ উইল নেভার বি প্রফিট ম্যাক্সিমাইজেশন, ওরকম ক্যাপিটালিস্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু আপনার একটা ন্যূনতম প্রফিটেবিলিটি আনার ইম্পর্টেন্স আছে। দ্বিতীয় হচ্ছে কি যে আসলে আপনার যদি একটা প্রপার এইচআর সিস্টেম বা পারফরমেন্স ইভালুয়েশন সিস্টেম আপনি না করেন, হ্যাঁ, সেটা আপনি প্রফিটেবল হন আর না হন, তার মানে হচ্ছে গিয়ে যে যে যোগ্য তাকে আপনি রিওয়ার্ড দিচ্ছেন না, যে অযোগ্য তাকে আপনি রিওয়ার্ড দিচ্ছেন। হ্যাঁ, আলটিমেটলি এই সকল প্রতিষ্ঠানগুলোর জন্য, এটা আসলে শুধু সরকারি ব্যাংকের ক্ষেত্রে না, প্রাইভেট ব্যাংক এবং সবগুলোর ক্ষেত্রে যেন এটা প্রযোজ্য, যে আমার মনে হয় বাংলাদেশে আমাদের পারফরমেন্স ইভ্যালুয়েশনের পার্টে আমরা দেশ হিসেবে অনেক পিছিয়ে আছি। সো এটা জাস্ট আই ওয়ান্ট টু সে, এটা বলে আমি থামি। এই প্রসঙ্গে একটা ছোট্ট সাপ্লিমেন্টারি কোশ্চেন আমার দুজনের প্রতি। প্রথমে আসিফ বলবেন, তারপর গালিব বলবেন। আপনাদের মতে আমাদের এখন বাংলাদেশে সরকারি ব্যাংক আছে, আমার যতদূর এই মুহূর্তে কুইকলি মনে করছে খুব সম্ভবত, একটু জাস্ট চট করে দেখে বলি, 9টা। আহ একদম আমরা যে চারটা পপুলারলি জানি, অগ্রণী, জনতা, সোনালী, রূপালী। আর এগ্রিকালচারের জন্য দুটো ব্যাংক আছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। একটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য আগে যেটা ছিল বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, এই দুটোকে মার্জ করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক করা হয়।
বেসিক ব্যাংক, যেটা ফুল ফ্লেজেড কমার্শিয়াল ব্যাংক, এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। আপনাদের কি মনে হয় আমাদের বাংলাদেশে এখন এই সরকারি ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার খুব আর্জেন্ট নেসেসিটি দাঁড়িয়েছে? আসিফ প্রথমে যদি একটু বলেন, এবং এরপরে গালিব বলবেন। 100%, 100%। এই কারণে বলছি যে আপনার যদি সে চারটা মানে সরকারি ব্যাংক চারটা কথা আমি বলছি, এই চারজন যদি সিমিলার প্রোডাক্ট অফার করে, সিমিলার জিওগ্রাফিতে অফার করে এবং সিমিলার ক্লায়েন্টেলকে অফার করে, তাহলে এদের মধ্যে আসলে কোনো ডিফারেন্সিয়েশন নাই। রাদার যেটা হচ্ছে আপনি রেপ্লিকেশন অফ রিসোর্স করছেন, মানে ম্যাসিভ ভাবে। চারো জনেরই দেখবেন একই একই জায়গায় ব্রাঞ্চ হয়ে আছে, হ্যাঁ, চারো জনেরই একই জায়গায় এটিএম আছে। এটা যেরকম সেই সেই ব্যাংকগুলোর ক্ষতি, এটা কিন্তু একটা ন্যাশনাল লেভেলের ক্ষতি, একটা মিস অ্যালোকেশন অফ রিসোর্সেস টু আ সিগনিফিকেন্ট পার্ট। দ্বিতীয় হচ্ছে যে এবার আসেন হচ্ছে গিয়ে রেগুলেটরি সুপারভিশনের ক্ষেত্রে। হ্যাঁ, আপনার যদি এগুলা চারটার জায়গায় দুইটা থাকতো ফর এক্সাম্পল, আমার মনে হয় যে সেটাকে ম্যানেজ করা এবং এটাকে ওভারসি করার প্রসেসটা আগের তুলনায় অনেকটা সহজ হতো। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ব্যাংক কমিশন যেটার কথা আমরা বলছি, তাদের একটা বড় কাজ কিন্তু এটা হবে যে লুকিং অ্যাট দ্য এক্সিস্টিং ইনস্টিটিউশন এন্ড ডিসাইডিং যে কয়টা আসলে আমাদের দরকার এবং কি ক্লাস্টারে আপনি এটাকে গ্রুপিং করবেন। হ্যাঁ, আপনি কি একটা লার্জেস্ট ব্যাংকে আলাদা রেখে তিনটাকে কম্বাইন করে দিবেন? আহ, আর স্পেশালাইজ গুলোর মধ্যে আপনি আবার রিভিজিট করতে হবে যে যেই কাজে আপনি সেটাকে তৈরি করেছিলেন সে কি ওই পারপোজ আসলে সার্ভ করেছে কিনা। সো এটা বলে আমি থামছি। গালিব। আমার মতে সোনালী অনেক বড় পোর্টফোলিও, আর বাকিগুলিকে জনতার আন্ডারে মার্জ করে ফেলা যেতে পারে। এতে হয়তো অগ্রণী ক্ষুব্ধ হইতে পারেন যে অগ্রণীর আন্ডারে কেন জনতাকে না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমার কাছে মনে হয় যে বড় দুইটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থাকলেই যথেষ্ট। ইভেন কৃষি ব্যাংকের আমি যৌক্তিকতা দেখি না, তাদের যে ঐতিহাসিক পারফরমেন্স এবং কর্মকাণ্ড, এবং তারা যে ব্রাঞ্চে বসে থাকেন, কৃষকের কাছে যেতে পারেন না, কারণ এটা ব্যাংকের মানে ব্রিক এন্ড মর্টার অপারেশনাল মোডালিটিতে তাদের এটা করার কথাই না, সম্ভবই না প্রান্তিক কৃষকের কাছে যাওয়া। তো এগুলি, এর বাইরেও ধরেন আমাদের আমলারা অনেক ইনোভেটিভ কাজ করতে দেখাতে চেষ্টা করেছেন, যে তারা পল্লী সঞ্চয় ব্যাংক করেছে, অদ্ভুত ধরনের হাস্যকর কর্মকাণ্ড। তো বাংলাদেশে পল্লী সঞ্চয় বা রুরাল ফাইন্যান্সের জন্য আমাদের গ্লোবালি রেপুটেশন আছে মাইক্রো ফাইন্যান্স ইন্ডাস্ট্রি। তো যেটা যে ভালো করতে পারছে, সেই টাকাটা আমি যদি ধরলাম যে এই পাবলিক মানিটাই আমি অ্যালোকেট করতে চাই, তাইলে ওইটা আমি কেন তাকে কনসেশনাল ফান্ড হিসেবে দিচ্ছি না, যাতে সে অল্প খরচে ওইখান থেকে ক্যাপিটাল নিয়ে আহ সহজ বা স্বল্প সুদে কৃষকের কাছে লেন্ডিং করতে পারে বা এমএসএমইর কাছে লেন্ডিং করতে পারে। তো যেই প্রতিষ্ঠানগুলি যেখানে শক্তিশালী, ব্র্যাক বা আমাদের গ্রামীণ বা আশার মতো এনজিও গুলি যেখানে শক্তিশালী, সেখানে আমি কেন ডুপ্লিকেশন করছি, যেটা আসিফ ভাই বললেন। যে এবং আরেকটা হচ্ছে, এখন এখানে একটা নতুন প্যারাডাইম শিফটের চিন্তা করার সময় আসছে, যে আমার কৃষক তো এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, আমার কৃষক তো এখন ফেসবুক চালায়, রিলস করে, হ্যাঁ। তাইলে আমি আর কেন ব্রিক এন্ড মর্টার ব্রাঞ্চ বেসিসে ব্যাংকিং করতে যাচ্ছি? তা আমার তো এখন ডিজিটাল ব্যাংক, নিও ব্যাংক নিয়ে চিন্তা করার কথা, এবং এই ক্যাপিটাল গুলি রাষ্ট্রের তো পাবলিক মানি গুটিয়ে এনে এটা দেওয়া উচিত আমাদের লোকাল দেশি স্টার্ট আপদেরকে, যে যারা ইনোভেটিভ আইডিয়া মডেল নিয়ে আসবে তাদেরকে এই এক্সপেরিমেন্ট করার জন্য আমি টাকা দিব। এর মধ্যে পাঁচটা ফান্ড করলে তিনটা হতে সফল হবে, দুইটা ফেল হবে, কিন্তু এই তিনটা যে বড় আকারে দাঁড়াবে, দে উইল ডেলিভার দ্য সার্ভিস বেটার। সো আমাদের মনে হয় ওই পুরানো গতানুগতিক ধারার এই চিন্তা ভাবনাগুলি বদলে ফেলার সময় এসেছে। আমি একটা প্রশ্ন করতে চাই। আপনারা জানেন যে একটা এই সরকারের পক্ষ থেকে একটা টাস্কফোর্স তৈরি করা হয়েছে, এবং টাস্কফোর্সটা হচ্ছে মূলত রিস্ট্র্যাটেজাইজিং দ্য ইকোনমি অ্যান্ড মোবিলাইজিং রিসোর্সেস ফর ইকুইটেবল অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। ওনারা ওনাদের একটা ড্রাফট রিপোর্ট রিসেন্টলি সাবমিট করেছেন, এবং সেটার একটা মোটামুটি বড় ধরনের একটা প্রেজেন্টেশন সামনের দিনে হওয়ার কথা। ওই ড্রাফট রিপোর্টটা আমি একটু ওভারভিউ করতে পেরেছি একটা ইয়েতে। সেখানে যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 11, রোবাস্ট গভর্নেন্স ফর রেজিলিয়েন্ট ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশ, ওখানে ওনারা একটা পয়েন্ট বলেছেন যে আমাদের বর্তমান যে ব্যাংকিং পরিস্থিতি, এটার পরিস্থিতিতে আমাদের বাংলাদেশ ব্যাংক যে বছর 2-3 আগে ডিজিটাল ব্যাংক স্থাপনের যে উদ্যোগ নিয়েছিল, সেটা নিয়ে যেহেতু কন্ট্রোভার্সি দেখা গেছে, ওনারা ডিজিটাল ব্যাংকটাকে পোস্টপোন করতে বলছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ডিজিটাল ব্যাংক নিয়ে যে কন্ট্রোভার্সি দেখা দিয়েছিল সেটা মূলত তার অনুমোদন প্রক্রিয়া, কিন্তু ডিজিটাল ব্যাংকটা বাংলাদেশের জন্য দরকার কি দরকার নেই সে আলোচনা পর্যন্ত কিন্তু যায়নি। তো এই যে আপনি যেটা বললেন, আমাদের টেকনোলজি এখন যেখানে চলে গেছে, পুরো পৃথিবীতে আমরা এখন ব্যাংকিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা এখন ব্যাংকিং, মেশিন লার্নিং, ইন্টারনেট অফ থিংস নিয়ে কথা বলছি, এগুলোর ব্যবহার নিয়ে কথা বলছি।
ক্লাউড কম্পিউটিং কে কিভাবে আমরা আরো এফিসিয়েন্টলি ব্যবহার করতে পারবো সেটা নিয়ে কথা বলছি। সেই জায়গাটায় দাঁড়ায় আমরা কি ডিজিটাল ব্যাংককে আসলে আমাদের এই ফ্র্যাজাইল অবস্থা দেখেই পসপোন করে দিব, নাকি আমরা আমাদের ফ্র্যাজাইল অবস্থা থেকে রিকভারির পাশাপাশি আমরা ডিজিটাল ব্যাংকটাকেও আমরা আমাদের জন্য আরো বেশি ইউজেবল করে তুলব? কারিফ যদি প্রথমে একটু বলেন। আহ, ধরেন আমরা যদি আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের যাত্রার কথা বলি, যে 2008-9 প্রবাবলি উই ওয়ার ওয়ান অফ দ্য ফার্স্ট মুভার্স, কেনিয়ার পর পরই আমাদের একই সময়ে প্যারালালি ইন্ডিয়া, তানজানিয়া, ইভেন চাইনিজ ইভলিউশনও ওই ওই কাছাকাছি সময়ে শুরু বড় আকারে। তো এরপরে আমরা কিন্তু পেইমেন্ট থেকে মানে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে আর যাইতে পারি না। আমাদের ডিজিটাল ব্যাংকের লাইসেন্সিং প্রক্রিয়া শুরু হয়েছিল মাত্র 2 বছর আগে। তো এর মধ্যে 12 বছরে আপনি দেখেন যে ইন্ডিয়ান ইকোসিস্টেম কোথায় চলে গেছে, চাইনিজ ইকোসিস্টেম কোথায় চলে গেছে, ইভেন কেনিয়ানরাও একটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ইনফ্রাস্ট্রাকচার থেকে গ্রো করতে করতে এটাকে ইন্স্যুরেন্স, ক্রেডিট সব নানান ধরনের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন ইনোভেশন করেছে। তো আমরা ওইখানে অলরেডি আমার মতে 10 বছর পিছিয়ে গেছি আমাদের সমসাময়িক উন্নয়নশীল বিশ্বের দেশগুলির তুলনায়। তো এবং ডিজিটাল আমাদের আরেকটা ইম্পর্টেন্ট গ্যাপকে আমার মনে হয় যে অ্যাড্রেস করতে হেল্প করতে পারে। সেটা প্রকাশ পেয়েছে গত 7-8 বছরে। বাংলাদেশে অনেকগুলি পঞ্জি স্কিম হয়েছে, যেখানে হচ্ছে ই কমার্স বা ইত্যাদির মাধ্যমে পাবলিকের টাকা নিয়ে মেরে দিয়ে পাচার করে ভেগে গেছে বেশ কিছু প্ল্যাটফর্ম। তো ওইটা একটা জিনিসকে ইঙ্গিত করে, সেটা হচ্ছে যে আমাদের মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাসের যে ছোট ছোট সেভিংস, ধরা যাক আমার 5 লাখ টাকা আছে বা 10 লাখ টাকা আছে, এখন এটা ব্যাংকের ডিপোজিট রেখে এটা খুব একটা লাভজনক না। কিন্তু এটার আবার আমাদের ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টেরও এভিনিউ নাই, বা ক্যাপিটাল মার্কেটে ছোট ছোট বিনিয়োগকারী ট্রাস্ট করেন না। তো তাইলে এই বড় মানে কিন্তু এইগুলাকে আপনি যদি একত্রিত করেন, এটা একটা মোটামুটি সাইজেবল পোর্টফোলিও হয়ে দাঁড়ায়। তো এই ক্যাপিটাল গুলিকে একত্রিত করার এবং স্কেল করার একটা সুযোগ এবং ভালো উপায় ছিল ডিজিটাল ব্যাংক, নিও ব্যাংক ইত্যাদির মাধ্যমে, যেখানে আমরা এফিসিয়েন্টলি হয়তো এই ডিপোজিট গুলিকে কালেক্ট করতে পারতাম এবং এফিসিয়েন্টলি যারা ছোট ছোট ক্রেডিট চায় 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকার, তাদেরকে কম খরচে লেন্ডিং করতে পারতাম। তো ওই একটা সেগমেন্ট আমাদের মার্কেটে আমরা সার্ভও করতে পারছি না, ডিপোজিটরদেরকেও সার্ভ করতে পারছি না, যারা বড়োয়ার তাদেরকেও সার্ভ করতে আমরা এফিসিয়েন্টলি ব্যর্থ হচ্ছি। এবং এইটা একমাত্র ডিজিটাল ওয়ে ছাড়া আর সেকেন্ড কোনো অপশন নাই আমাদের, মানে ট্র্যাডিশনাল ব্যাংকিং ইন্ডাস্ট্রি ওইটা করতে পারবে না, তাদের ক্যাপাসিটি এবং তাদের যে বিজনেস মডেল সেই কারণে। তো ওইটা আমাদেরকে লেভারেজ করতে হবে, নাহলে আমাদের বাজারে এই ধরনের নানান পঞ্জি স্কিম, আপনার বিভিন্ন ধরনের অনলাইনের জুয়া খেলা, বেটিং সাইট, নানান ধরনের এইসব স্কিমে আমাদের লোকজন তাদের সর্বস্ব খোয়াতেই থাকবে। আর আরেকটা হলো যে আমাদের ডিজিটাল ব্যাংকিং এর এই মুহূর্তে, মানে আমি যেটা বলছিলাম যে ইটস অলরেডি, মানে উই আর ডিলেইড। তো এখন এইটার সুযোগ এই মুহূর্তে নেওয়ার আরেকটা সুবিধা আছে কি, যে আমরা ব্যাংক খাতে বড় বড় ব্যাংক করে এগুলাকে যদি সেন্ট্রালাইজ করে ফেলি এবং সেখানে এগুলা দুর্বৃত্তদের হাতে চলে যায়, তখন কিন্তু সিস্টেমিক রিস্কটা অনেক বড় হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে রিস্কের ডিস্ট্রিবিউশন এবং ডাইভার্সিফিকেশনের একটা ভালো উপায় হচ্ছে ছোট মাঝারি অনেকগুলি ডিজিটাল এরকম ভেঞ্চার তৈরি করা, ডিজিটাল ব্যাংক, নিও ব্যাংক তৈরি করা। এবং এখন প্রশ্ন হচ্ছে এগুলোর মধ্যে আবার কোনো একটা অনেক বড় হয়ে উঠে সেটা কোনো একটা সিস্টেমিক রিস্ক তৈরি করে, কিন্তু সেটা একটা রেগুলেটরি অ্যাপ্রোচের বিষয়, যে আপনি কোনটাকে কত বড় হতে দিবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে ট্র্যাডিশনাল ব্যাংক থেকে, এবং ট্র্যাডিশনাল ব্যাংকিং অনেকদিন ধরে একটা মানে কম্পিটিশন ছাড়া খুব লেথার্জিক একটা মুডে আছে। তারা তাদের ট্র্যাডিশনাল যে প্রোডাক্ট এগুলি নিয়ে আছে। সো তাদেরকে ডিসরাপ্ট করা এবং তাদেরকে মার্কেট ইনোভেটিভ হতে বাধ্য করার জন্য এবং ব্যবসায় কষ্ট করে খাওয়ায় তাদেরকে মাঠে নামাতে বাধ্য করার জন্য আমার মনে হয় যে ডিজিটাল ডিসরাপ্টর দরকার, এবং সেই জন্যই আমি এই ইন্টারভেনশন গুলিকে প্রায়োরিটাইজ করতে বলবো, যেটা তারা এখন ডিসকারেজ করতে বলছে। অনেক ধন্যবাদ। মানে ইটস রিয়েলি স্প্লেন্ডিড কিছু পয়েন্ট এসছে যে আমাদের কেন আসলে ডিজিটাল ইন্টারভেনশনটা আরো বেশি বাড়ানো দরকার। আসিফ, যেহেতু আপনি গত কয়েক বছর ধরে এই বিষয়ে কাজ করেছেন, আপনার দিক থেকে আরো কিছু যদি যোগ করা থাকে তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আমি কিছু স্ট্যাটিস্টিক্স দিই। হ্যাঁ, বাংলাদেশের যে ফর্মাল ক্রেডিট দেওয়া হয়, ফর্মাল ক্রেডিট ব্যাংক, এনবিএফআই, মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে, এটা হয়তো 90%-এর উপরে ব্যাংকিং খাত থেকে যায়। কিন্তু আপনি যদি টোটাল ব্যাংকিং ক্রেডিট পেনিট্রেশন দেখেন, যে পার্সেন্টেজ অফ জিডিপি, সেটা ধরেন 40%-এর নিচে। আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট পেনিট্রেশন দেখেন, এককালে আমরা 20% শুনতাম বেশ কিছু বছর আগে, হয়তো এটা বেড়ে এখন 30-40 কিছু একটা নাম্বার হয়তো হয়েছে। এটার আনসারটা হচ্ছে যে আসলে একটা বড় জনগোষ্ঠী ব্যাংকিং সার্ভিসের বাইরে, মানে নাইদার অ্যাজ ডিপোজিটার্স নর অ্যাজ বড়োয়ার্স, নিডটা কিন্তু আসলে ইমেন্স। তো ফার্স্ট পার্টটা হচ্ছে আমার এইটা।
দ্বিতীয় পার্টটা হচ্ছে যে আপনি ফরগেট বাংলাদেশ, লেটস টক অ্যাবাউট দ্য মোস্ট সফিস্টিকেটেড ব্যাংকিং ইকোসিস্টেমস অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, যে আপনি যদি ইউকে দেখেন, ইউএস দেখেন এবং অন্যান্য দেশ দেখেন, যে সেখানে সব থেকে জায়ান্ট ব্যাংকসরা আছে, বিলিয়ন্স অফ ডলার্স তারা প্রফিট করে, সব থেকে ট্যালেন্টেড লোকজন কাজ করে। বাট নিও ব্যাংক বা ডিজিটাল ব্যাংকিং যখন আসছে, হ্যাঁ, তারা কিন্তু আসলে ওই মার্কেট দখল করতে পারে। মার্কেট দখল করছে হচ্ছে গিয়ে কমপ্লিটলি নিউ এন্ট্রান্স উইথ আ কমপ্লিটলি ডিফারেন্ট মাইন্ডসেট, যারা স্টার্ট আপ আকারে এসে এই রেভোলুট বা N26 অথবা আছে নু ব্যাংক নামে একটা ব্যাংক আছে তারা। এবং আমি এদের এদের নিয়ে যখন পড়াশোনা করলাম, ওদের একটা যুক্তি ছিল হচ্ছে গিয়ে যে আপনি যখন এক্সিস্টিং ব্যাংকিং ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কাজ করেন, হ্যাঁ, আপনার কিছু সীমাবদ্ধতা চলে আসে। ইউ আর ইন দ্যাট বিউরোক্রেটিক প্রসেস, হ্যাঁ, ইউ আর, আপনার থিঙ্কিং প্যাটার্ন, আপনার ইনসেন্টিভ স্ট্রাকচার, হ্যাঁ, ওরকম এক্সট্রিম রিস্ক টেকিং ইজ নট রিওয়ার্ডেড দেয়ার। আপনি যখন একটা স্টার্ট আপ মডেলে আগাচ্ছেন, আপনার ইনভেস্টররা কিন্তু জানে ইটস হিট অর মিস, হ্যাঁ, ইউ আর বেসিক্যালি আস্ক টু টেক সার্টেন রিস্ক। তো ওই ক্ষেত্রে এখন ওই এক্সাম্পলটাই এবার বাংলাদেশে আনেন, এই সিচুয়েশনটা তাহলে আরো অ্যাকিউট হয়ে দাঁড়ালো, বিকজ উই আর সেইং আমার অনেকটা পথ যেতে হবে যেটা আমার এক্সিস্টিং ব্যাংকরা যেতে পারছে না। দ্বিতীয় হচ্ছে এক্সিস্টিং ব্যাংকের যে গভর্নেন্স ফেলিয়ারটা হয়েছে, সেটা তো আপনি রাতারাতি চেঞ্জ করতে পারবেন না, ওদের ম্যানেজমেন্ট কোয়ালিটি আপনি রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু দেশে তো এই নিড গুলো আছে। তো এগুলার সলিউশনই আসলে হচ্ছে গিয়ে আপনি ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স ক্যাটাগরি আনবেন উইথ ডিফারেন্ট টাইপ অফ অন্টারপ্রেনার, উইথ ডিফারেন্ট মাইন্ডসেট অ্যান্ড ডিফারেন্ট ইনভেস্টর যে ওই রিস্কটা নিতে রাজি আছে। এখন প্রশ্নটা থাকে যে ওকে তাহলে তাহলে কিভাবে হবে, হ্যাঁ। এবং যেই লাইসেন্সিং প্রক্রিয়াটা নিয়ে আমরা কথা, যেটা শুরু করা হয়েছিল বিগত সরকারের আমলে, সেটা নিয়ে কি হবে, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে ডেফিনেটলি সেটাকে রিভিজিট করা যেতে পারে। ইউ রিভিজিট দ্যাট এন্ড ট্রাই টু ব্রিং ইন নিউ প্লেয়ার্স ইনটু দ্যাট স্পেস, যারা অ্যাকচুয়ালি ট্রুলি ভ্যালু এডিট করতে পারবে। আপনি মনে করছেন যে তারা জেনুইনলি একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারবে, এই অপরচুনিটি আসলে ছেড়ে দেওয়াটা উড বি আ বিগ 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 মিস্টেক। এটার সাথে একটু আমি বলি গালিব ভাইয়ের একটা কথা নিয়ে, যে আমি প্রচুর স্টার্ট আপের সাথে কথা বলি, কাজ করি, হ্যাঁ। একটা বড় সংখ্যক স্টার্ট আপ এখন তৈরি হয়েছে যারা হচ্ছে বেসিক্যালি দেয়ার আর ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম বিটুইন ডিপোজিটার্স এন্ড এগ্রিকালচারাল অন্টারপ্রেনার্স। তারা ডিরেক্টলি মানে আপনার ফার্মারদেরকে বিভিন্ন ভাবে ফাইন্যান্সিং করছে। এবং এছাড়াও এই সিমিলার একটা ক্যাটাগরি আমি দেখলাম যে এসএমই লেন্ডিং করছে, এরকমও কিন্তু কিছু বিজনেস মডেল তৈরি হয়েছে, যে তারা আপনি এজ আ ডিপোজিটার গিয়ে তাকে টাকা দিবেন এবং সে এটাকে একটা ডাইভার্সিফাইড লোন পোর্টফোলিওতে নিয়ে যাবে, হ্যাঁ। এখন তাদের যেটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে যে তাদের কিন্তু কোনো রেগুলেটরি মানে রেগুলেশন কিন্তু তাকে অ্যালাউ করছে না, এবং তারা কিন্তু কমপ্লিটলি একটা গ্রে স্ট্রাকচারে চলতেছে, হ্যাঁ। কিন্তু এইটা তো প্রুভেন যে এই এই জিনিসটা চাহিদা আছে। আজকে যদি আমার এক্সিস্টিং ক্রেডিট গিভিং অর্গানাইজেশনরা এদেরকে মিট করতে পারতো, তাহলে তো এদের কোনো অস্তিত্বই থাকতো না, এই প্রতিষ্ঠানগুলোর যে লাইসেন্স বিহীন ভাবে সে চলতেছে, হ্যাঁ। তো আমাদের আসলে এদেরকে ক্রিমিনাল হিসেবে না দেখে এদেরকে কিভাবে আপনি এম্পাওয়ার করবেন, যে আপনি বলতেছিলেন যে সরকারি কিছু ফান্ড দিয়ে এবং একটা রেগুলেটরি স্ট্রাকচারে আনতে হবে। কারণ এদের মধ্যে যে ব্যাড অ্যাক্টার্স নাই সেটার তো কোনো আপনার বা গ্যারান্টি নাই। আর একটা ব্যাড অ্যাক্টর যখন ফল করবে, তখন কিন্তু পুরা এই যে সম্ভাবনাটার খাতটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, কারণ মানুষের কনফিডেন্স অ্যাক্রস দ্য বোর্ড চলে যাবে। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে এখানে একটা আপনি রেগুলেটরি স্যান্ডবক্স বলেন বা অন্য যে কোনো একটা স্ট্রাকচার বলেন, হ্যাঁ, যে কে করতে পারবে আর কে করতে পারবে না এবং কি ধরনের ট্রান্সপারেন্সি রিপোর্টিং তার এনশিওর করতে হবে, সেটা নিয়ে চিন্তা করার এখনই সময়। অনেক ধন্যবাদ। মানে এই আমাদের ডিজিটাল ব্যাংকিং বা ডিজিটাল ডিসরাপশনের ক্ষেত্রে যে আমাদের প্রোডাক্ট নেসেসিটি, আমাদের আরো ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার প্রয়োজন কিনা, সেই বিষয়ে আসলেই দারুণ কিছু পয়েন্ট এসছে। আমরা মোটামুটি প্রায় শেষের কাছাকাছি চলে এসেছি। লাস্ট একটা শুধু প্রশ্ন ছিল, আহ, আরো কয়েকটা মানে একটা দুটো প্রশ্ন বাকি ছিল। তার মধ্যে একটা হচ্ছে আহ, এই যে একটা কঠিন সময় গেছে, এই সময় দেখা গেছে যে মানে বেশ কিছু ব্যাংক তারা, আমি বলবো যে স্বেচ্ছায় দুর্বৃত্তায়নের স্রোতে তারা গা ভাসিয়েছে এবং খুব ভালো অবস্থা থেকে খারাপ অবস্থায় চলে গেছে। কিন্তু কিছু ব্যাংক কিন্তু তারা বেশ ভালোভাবে সার্ভাইভ করছে। এবং ধরুন এখন ব্যাংকিং খাতে আমরা জানি যে মানে ব্যাংকিং খাতের এখন লিকুইডিটি সিচুয়েশনটা খুব অদ্ভুত। বেশ কিছু ব্যাংককে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে সাপোর্ট দেওয়া লাগছে, কিছু ব্যাংক মার্কেট থেকে হাই রেটে বড় করছে, কিন্তু কিছু ব্যাংকের কস্ট অফ ফান্ড এখনো সিগনিফিকেন্টলি, মানে এমন ব্যাংকও এখনো বাংলাদেশ ব্যাংকে সেটা দুই তিনটা চারটা সংখ্যায় হলেও আছে যাদের কস্ট অফ ফান্ড অ্যারাউন্ড 3 থেকে 4%-এর মধ্যে। আচ্ছা, আমি প্রথমে গালিবের কাছে, এরপর এটা আসিফের কাছে জানতে চাবো, এই যে খুব খারাপ একটা সময় বা খুব প্রচন্ড করাপ্টের একটা মানে গুন্ডা টাইপের একটা সময় গেল,
এরপরও এরকম ভাবে যে ব্যাংকগুলো রয়ে গেল, এই যে তাদের সাকসেস স্টোরি, কেন তারা রয়ে গেল বলে আপনারা মনে করেন, যে কিভাবে তারা এখনো ভালোভাবে ব্যবসা করছে? আপনার মনে হয় কি, মানে আপনারা যে দুই তিনটা পয়েন্টে যদি একটু সামারি করে বলেন যে হোয়াট ওয়াজ দের কিকিং পার্ট, যে তারা এর মধ্যে সার্ভাইভ করেছে এবং খুব ভালোভাবে সার্ভাইভ করেছে, এবং তাদের দেখা যাচ্ছে যে বেশ কিছু ব্যাংকের এই বছর দেখা যাবে যে 24 ভিত্তিক তাদের হিস্ট্রি রেকর্ড প্রফিট হবে, এবং এগুলো কিন্তু সলিড, ফিকটিশিয়াস প্রফিটও না, মানে ওই জাস্ট দেখানোর জন্য। তা আপনাদের কি মনে হয় যে এর পেছনে রহস্যটা কি? আশ্চর্যের বিষয় হচ্ছে যে মানে এই কিছু প্লেয়ার রয়ে গেছে যাদেরকে গ্রেশামস ল ইম্প্যাক্ট করে নাই, মানে ব্যাড মানি ড্রাইভস আউট গুড মানি। তো বাজারে যখন আপনি দেখছেন যে এরকম দুষ্টুমি করে টাকা নিয়ে পাচার করে চলে যাওয়া যায় কষ্ট করে কোনো প্রফিট না করে পাবলিক ডিপোজিট, ওই মোরাল হ্যাজার্ডটা, এবং এই মোরাল হ্যাজার্ডটা সলভ করা কিন্তু খুবই কমপ্লেক্স একটা কোশ্চেন আমাদের জন্য সামনেও, যে তাহলে ভালো ব্যবসায়ীরা কেন আর কষ্ট করে ব্যবসাটা করবে। তো এর মধ্যেও যারা রয়ে গেছেন তাদেরকে আমার মনে হয় হাইলাইট করা উচিত, রিওয়ার্ড করা উচিত। এবং এইখানে তাদের ডিফারেন্সটা আমি যেটা বুঝি সেটা হলো, আমি এটাকে বলি কাইন্ড অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টাইপ অফ থট। ধরেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফিলোসফি কি ছিল, যে এখান থেকে রিসোর্স এক্সট্রাক্ট করে নিয়ে ইউকে তে নিয়ে ঢালবো এবং ওইখানে বিলাসিতা করব। তো বাংলাদেশ থেকে গত দশকে যারা টাকা পাচার করেছেন তাদের চিন্তা এবং ভিশনের মধ্যে বাংলাদেশ ছিল না। তারা বাংলাদেশে থাকবেন, তারা একটা পর্যায়ে পাবলিকের টাকা নিয়ে ভেগে যাবেন, এটাই সিম্পল একটা ফিলসফি। আর যারা রয়ে গেছেন, যারা এখনো কষ্ট করে বাজারে থাকছেন, তাদের ফিলোসফিটা হচ্ছে যে আমরা যাব না এখান থেকে, মাটি কামড়ে এখানে কষ্টের দিন হলেও পড়ে থাকবো। তো ওই ওই স্পিরিটটাকে আমার মনে হয় যে আমাদেরকে অ্যাকনলেজ করা এবং রিওয়ার্ড করার বা এটাকে অ্যাপ্রিসিয়েট করার প্রয়োজন আছে। কারণ এটা ছাড়া বাকি সবাই আস্তে আস্তে বোধহয় আশা হারিয়ে ফেলছিলেন, এবং মানে আমরা দেখছি যে মার্কেটে ব্যাড মানি ওয়াজ কন্টিনিউয়াসলি কাইন্ড অফ ড্রাইভিং আউট গুড মানি। তো এই এটাকে আবার মানে ফিরিয়ে আনার জন্য মার্কেটে ইন্সপায়ার করা, মানে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা, এটা শুধু বিজনেস পার্সপেক্টিভ থেকে না, রেগুলেটরি পার্সপেক্টিভ থেকেও না, সামাজিক দিক থেকেও। এবং এই ধরনের ব্যবসায়ী এবং এই গ্রুপগুলিকে বা উদ্যোক্তাদেরকে আমরা, ব্যবসায়ী মানেই ফুল প্রুফ কেউ যে সৎ 100% বাংলাদেশ রেগুলেটরি সিস্টেমে এটা হওয়া সম্ভব না। হ্যাঁ, এই কিন্তু তাদের হয়তো অনেক ক্ষেত্রে 5% ডেভিয়েশন থাকতে পারে, 10% ডেভিয়েশন থাকতে পারে, কারো যদি 30 বছর এখানে ট্র্যাক রেকর্ড থাকে বিজনেস করার। কিন্তু তারা দেশে এখনো রয়ে গেছেন, তাদের অ্যাসেটের সিংহভাগ দেশে রেখেছেন। এটা কি আমার মনে হয়, যদিও এটা বেসিক নর্ম হওয়ার কথা, মানে এটাকে আলাদা করে তো আর বলার কিছু নাই পৃথিবীতে, কিন্তু এটাকে এখন অ্যাপ্রিসিয়েট করার আমাদের মনে হয় প্রয়োজন আছে, এবং তাদেরকে ইনসেন্টিভাইজ করারও প্রয়োজন আছে। এবং এখানে আরেকটা জিনিস যেটা আমাদের ম্যাক্রো ইকোনমিক সিনে কথায় আসে না, এটা হচ্ছে যে বাংলাদেশে কি ক্যাপিটাল স্যাচুরেশনের একটা পর্যায়ে গিয়ে আপনার আর ইনভেস্ট করার রেভিনিউ এবং খরচ করার জায়গা বন্ধ হয়ে যায় কিনা, এবং তখন আপনি শতপ্রণোদিত উপায়ে আপনার পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের জন্য টাকা পাচার করতে বা একাংশ অ্যাসেট বাইরে সরিয়ে নেওয়াটা এজ আ রেশনাল ইকোনমিক বিং আপনার জাস্টিফাইড কিনা, এইটা নিয়েও আমাদের বোধহয় একটা প্রশ্ন তোলার সুযোগ আছে। যে আমার যদি গুলশানে এখন 10টা বাড়ি থাকে, এরপরে 11তম বাড়ির যে রেট অফ রিটার্ন এবং যে ভাড়া পাই আমি, ডাজন্ট মেক সেন্স। এখন ওই অ্যাসেটের টাকাটা আমি কি তাইলে নিউ ইয়র্কে সরিয়ে নিয়ে যাব কিনা বা টরন্টোতে সরিয়ে নিয়ে যাব কিনা, এবং অ্যাজ অ্যান অন্টারপ্রেনার, অ্যাজ আ কাইন্ড অফ রেশনাল ইকোনমিক হিউম্যান বিং, এইটাই জাস্টিফাইড মুভ কিনা। ইভেন যদি টাকাটা হালালও হয়, হ্যাঁ, মানে আমার হালাল ইনকাম, আমি হালাল ব্যবসা করে এটা তৈরি করেছি, তো এইটার ডাইভার্সিফিকেশন সিকিউরিটির জন্য এবং আমার নেক্সট জেনারেশনের দেশের যে আনস্টেবল সিচুয়েশন এটার কনটেক্সটে, এইটাই তো একটা রেশনাল মুভ যে কোনো ইনভেস্টরের, তারা সবসময় রিস্ক ডিস্ট্রিবিউট করতে চায়, ডাইভার্সিফাই করতে চায়। তো ওইটা যদি হয়ে থাকে, তাইলে আমার এই যে উদ্যোক্তাদের একটা অংশ যাদের হাতে এত বিপুল পরিমাণ ক্যাপিটাল অ্যাকুমুলেটেড হয়ে আছে এবং দেশে তারা এটা রেভিনিউ খুঁজে পাচ্ছেন কিনা, এইটাকে সিস্টেমেটিক্যালি বাইরে রেগুলেটেড উপায়ে বাংলাদেশের হয়ে ইনভেস্ট করার কোনো সুযোগ তৈরি করা যায় কিনা, এটা যে আমাদের বাংলাদেশের একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অথবা ফান্ড ম্যানেজার কোম্পানি সিলিকন ভ্যালিতে কেন এই ক্যাপিটালটা নিয়ে গিয়ে ওইখানে বাংলাদেশ এবং সিলিকন ভ্যালির আমেরিকান কোলাবোরেশনের সুযোগ খুঁজবে না। হ্যাঁ, অথবা আফ্রিকায় নতুন স্টার্ট আপের ক্ষেত্রে বাংলাদেশি ইনভেস্টমেন্টের সুযোগ খুঁজবে না, কারণ ক্যাপিটাল একটা পর্যায়ে আপনি যদি স্ট্রাকচারালি এটাকে ফ্লো করার সুযোগ না দেন, এটা মানে আনস্ট্রাকচার্ড উপায়ে যে যেভাবে পারবে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে চলে যাবে। তো ওই এভিনিউ গুলি আমাদের মনে হয় চিন্তা করার সুযোগ আছে, এই বলে আমি এখানে থামবো। না, স্প্লেন্ডিড, মানে গালিব দারুণ কিছু পয়েন্ট বলেছেন। আমাদের একদিক থেকে আমাদের ভালো পারফর্মার ব্যাংক এবং যারা
ভালো উদ্যোক্তা ছিলেন, ভালো বড়োয়া ছিলেন ব্যাংকে, তাদেরকে আমরা কিভাবে সোসাইটিতে ট্রিট করবো নেক্সট লেভেলে সেটা যেমন বলেছেন। এবং এছাড়া একটা ইন্টারেস্টিং পয়েন্ট তুলেছেন যে এই জিনিসটা আমরা অনেক সময় বলি যে আমাদের দেশ থেকে টাকা পাচারের যে প্রবণতা, এটা কিন্তু অনেক বেশি ঘটেছে হচ্ছে খুব স্পেসিফিক্যালি বেশ কিছু মানুষ আমাকে একদম সরাসরি বলেছেন যে 111-এ পরে। কারণ 111-এর ঘটনার পর থেকেই নাকি ব্যবসায়ীরা এক ধরনের আনসেফ ফিল করা শুরু করেন, যে তারা এই দেশেও অনিরাপদ ফিল করতে পারে, সেটাকে একটা গ্রাউন্ড হিসেবে অনেকে দেখেন। সেই ক্ষেত্রে উদ্যোক্তাদের জন্য আমাদের দেশে একটা সেফ, আরো ভালো উদ্যোক্তাদের জন্য একটা সেফ সিচুয়েশন তৈরি করা যায় কিনা, এবং দেশে যদি আসলে ইনভেস্টেবল প্রজেক্ট না থাকে কিন্তু তাদের কাছে ইনভেস্টেবল মানি থাকে, তখন সেটা তারা ইনভেস্টেবল ডেস্টিনেশনে নিয়ে সেখান থেকে ভালো রিটার্ন নিয়ে আসতে পারেন কিনা, সেটা একটা মেকানিজম তৈরি করা যেতে পারে। এই বিষয়ে যদি আসিফ খান যদি আর কিছু যোগ করতে চান। আচ্ছা, প্রথম পার্টটার আনসার দিচ্ছি ফার্স্টে। হ্যাঁ, আমার কোম্পানির এক্সাম্পল দিলে আপনি বুঝবেন। আমিও তো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রান করছি, যেখানে গ্রাহকের টাকা বা বিনিয়োগকারীর টাকা আমার কাছে আসে। এখন যেহেতু ক্যাপিটাল মার্কেটের উপরে মানুষের আস্থা কম, যেহেতু অ্যাসেট ম্যানেজমেন্টের উপরে মানুষের আস্থা কম, হ্যাঁ, মানে ওই যে ব্যাড মানি ড্রাইভস আউট গুড মানি যে ইস্যুটা আছে, হ্যাঁ, আমার কিন্তু যেই স্কেলে আমি চাই ব্যবসাটাকে রান করতে, ওই স্কেলে আমি নাই, কিন্তু আমি রান করে যাচ্ছি। এখন রিজনটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশে আপনি প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি যদি সংখ্যা দেখেন, ব্যাংকের সংখ্যা, এনবিএফ এর সংখ্যা, ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সংখ্যা, সংখ্যায় অনেক বেশি। অ্যাসেট ম্যানেজমেন্ট 60-এর উপরে। সাউথ এশিয়াতে কোনো দেশে 60টা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নাই। হ্যাঁ, আমার ব্যাংকিং এর খাতে 60-এর উপরে। বাট জেনুইন কম্পিটিশন কিন্তু আসলে 60 জন না, জেনুইন কম্পিটিশন অনেক কম। সো আপনি যদি প্রপার গভর্নেন্স, প্রপার সিস্টেমস, প্রপার পিপল ম্যানেজ করেন, this will be a huge competitive advantage. In fact, governance is the single largest competitive advantage one can have. অনলি থিং হচ্ছে সেইটার অ্যাডভান্টেজ আপনার পাইতে হলে আপনার একটা লং টার্ম ভিশন থাকতে হবে, আপনার ডিফিকাল্ট টাইমটা ক্রস করে আসতে হবে, যে উইথ সাম হোপ দ্যাট এই দেশটা আসলে কোন এক সময় অ্যাকচুয়ালি ডিসিপ্লিন ভাবে চলবে। এটা একটা গ্রেট কেস স্টাডি হচ্ছে ধরেন ব্র্যাক ব্যাংক। আমি ব্র্যাক ব্যাংকের এক্সাম্পলটা একটু ছোট করে বলি। ও যেহেতু এসএমই লেন্ডিং করে, 9/6 পলিসিতে সে খুবই ক্ষতিগ্রস্ত ছিল, মানে ম্যাসিভলি ক্ষতিগ্রস্ত ছিল 2020 সালে যখন 9/6 পলিসি আসলো। এবং অনেক ব্যাংক তখন এসএমই অফ করে দিছে, কিন্তু ব্র্যাক ব্যাংক চিন্তা করলো আমি যদি এসএমই অফ করে দিই, আমার যারা হচ্ছে সেলস এর যারা লোক আছে, যারা ওখানে ক্রেডিটের লোকগুলো আছে, তারা কি করবে? তারা তো চাকরিতে থাকতে পারবে না। তাদের সেলস ফোর্স আসলে কম্পেনসেশন হচ্ছে কি আপনার ভলিউম ড্রিভেন সেখানে, হ্যাঁ। হুম। এবং সেটা একবার বন্ধ হয়ে গেলে কিন্তু আমি এটাকে আবার নতুন করে চালু করা খুব ডিফিকাল্ট। আর এসএমই তে কি হয়, আপনি যখন বড় আর দেখে যে আমি আর নতুন লোন পাবো না একজনের থেকে, সেখানে ডিফল্ট রেট বেড়ে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি, যে সে যখন বুঝে যে ওই ওই ব্যবসাটা বন্ধ Right. হয়ে যাচ্ছে। তো সে ওই সময়টা, খুব কঠিন সময়টা সে ক্রস করে গেল। এন্ড দেন সাবসিকুয়েন্টলি আপনি যদি 22, 23 এবং 24 এই তিনটা ইয়ার দেখেন ব্র্যাক ব্যাংকের জন্য, তার অ্যাসেট গ্রোথ হচ্ছে গিয়ে পার ইয়ার অ্যাবাউট 30% অন অ্যাভারেজ। মানে অ্যাসেট গ্রোথ 30% Right. হবে, যখন তার ডিপোজিট গ্রোথ ওইরকম হবে। So, সে ওই হুম। দীর্ঘমেয়াদী চিন্তাটার একটা সিগনিফিকেন্ট বেনিফিট পাইছে। বাট ওই চিন্তাটা তখনই থাকে যখন আপনার বোর্ডে মোটামুটি রাইট অনেস্ট বা শেয়ার হোল্ডিং এ আপনার রাইট স্ট্রাকচার থাকে। তো আপনি দেখবেন যে যে সকল প্রতিষ্ঠানগুলা হচ্ছে গিয়ে যে ভালো করছে, তারা হচ্ছে গিয়ে দেখা গেছে যে তাদের এটা আসলে, মানে আমরা অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট যখন কোনো একটা কোম্পানিতে বিনিয়োগ করার কথা চিন্তা করি, হ্যাঁ, মানে বিফোর গোয়িং ইনটু নাম্বার, বিফোর গোয়িং ইনটু দ্য বিজনেস মডেল, আগে দেখি মালিককে। ওইটার উপরে কিন্তু একদম Right. ফার্স্ট ফিল্টার, তারপরে হচ্ছে গিয়ে বাকি বাকি জিনিসগুলো। আর আরেকটা পয়েন্ট যেটা গালিব ভাই আনছিলেন, যে হচ্ছে কি যে বাংলাদেশ থেকে বিদেশে বিনিয়োগ করার অপরচুনিটি তৈরি করা যায় কি যায় না, আমরা যদি পার্শ্ববর্তী দেশগুলো দেখি, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে এটা অ্যালাউ করা আছে যে পার ইয়ার বা ওই দেশের লোকেরা একটা সার্টেন অ্যামাউন্ট দেশের বাইরে ইনভেস্ট করতে পারে। রিয়েলিটি হচ্ছে আপনি রেস্ট্রিকশন করে রাখলেও এটা কোনো কাজে লাগে না। হ্যাঁ, আপনি হুন্ডি চ্যানেল আগেও ছিল, এখনো আছে এবং ফিউচারও থাকবে। এবং হুন্ডি ইজ নট দ্য অনলি চ্যানেল, দেয়ার আর মেনি আদার ওয়েজ। আপনি টাকা যদি সরাইতে চান, আপনি সরাইতে পারবেন। ইউ আর লিগালি অ্যালাউইং পিপল টু ক্যারি $12,000 পার ইয়ার। আপনি বলতেছেন যে বাই ল আমি বছরে $12,000 বাংলাদেশের বাইরে নিয়ে যেতে পারবো। এখন আমি ওখানে গিয়ে যে শেয়ার কিনছি না বা গোল্ডে ইনভেস্ট করছি না, এটা তো চেক করার কেউ নাই। রাদার, হ্যাঁ, এগুলো সবকিছু একটা প্রসেস আছে। আপনি 0 থেকে 1-এ যেতে পারবেন না, আর আপনার চিন্তাগুলো করার সময় আছে এবং একটা গ্রাজুয়াল সিস্টেম করতে হবে। সেক্ষেত্রে যেটা হইতে পারে যে আপনি দেখেন যে যেসব দেশ, প্রত্যেকটা দেশ ইন দ্য ওয়ার্ল্ড, তাদের কিন্তু সিস্টেম হচ্ছে ইউ আর ট্যাক্সড অন ইউর ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম। আর বাংলাদেশের ক্ষেত্রে কি হচ্ছে, টাকাটা তো ঠিকই যাচ্ছে, বাট বাংলাদেশ কিন্তু এই ট্যাক্স রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছে, মানে যে যে Right. বাংলাদেশের ট্যাক্স রেসিডেন্ট। তো এই জন্যই আমাদের এটা করা উচিত। থ্যাংক হ্যাঁ, ইউ। অনেক ধন্যবাদ। মানে এই পয়েন্টগুলো আসলে আনফরচুনেটলি কেউ কেন যেন খুব একটা আলোচনা করে না, ইভেন ফ্রম দ্য স্পেশালিস্ট ডোমেইন।
আমরা লাস্ট একটা পয়েন্ট নিয়ে অল্প একটু কথা বলতে চাই, যেটা নিয়ে আসলে একটু ডিবেট আছে, যেটা বাংলাদেশের কালচারের জন্য হয়তো অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু আবার আসলে গ্লোবাল প্র্যাকটিস হয় না। আমরা দেখেছি যে বাংলাদেশে রেগুলেটরি বডি হিসেবে আমরা যদি বলি, বাংলাদেশ ব্যাংক অনেক বেশি টার্গেট ওরিয়েন্টেড। যেমন এমপ্লয়ি কিভাবে রিক্রুটমেন্ট করা হবে ব্যাংকগুলোর, সেখানে বাংলাদেশ ব্যাংক কিছু ক্রাইটেরিয়া সেট করে দেয়। তারপরে দেখা যায় যে টার্মিনেট করার সময় কিভাবে করতে হবে। আবার দেখা যায় যে লেন্ডিং টার্গেট থাকে বিভিন্ন সেক্টর স্পেসিফিক। এখন এগুলো কাজে দেয় কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে আসলে কাজে দেয় কিনা সেটার খুব এম্পিরিক্যাল এভিডেন্স নেই। এমনি আপনাদের কি মনে হয় যে সেন্ট্রাল ব্যাংকের কতটুকু, মানে এটা কি খুব যেটাকে বলবো আমরা টপ ডাউন অ্যাপ্রোচে যাওয়া উচিত, মানে খুব সবকিছু স্পেসিফিক্যালি বলে দিবে, অনেকটা প্যারেন্টিং এর মতো ব্যাংকগুলোকে, তুমি এখানে এটা করবে এখানে ওটা করবে, এরকম ভাবে যাওয়া উচিত, নাকি এখন সময় এসেছে যে ব্যাংকগুলোকে আরেকটু ফ্রি হ্যান্ডে যেতে দেওয়া উচিত, যাতে ব্যাংকগুলো তাদের মতো করে বিজনেস পেনিট্রেশন করতে পারে, তাদের মতো করে ছড়িয়ে যেতে পারে, বাংলাদেশ ব্যাংক হোলিস্টিক্যালি পলিসি দিবে এবং সুপারভাইজ করবে। এই ক্ষেত্রে মনে হয়, মানে ফ্রম ইউর এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট অর অ্যাসেট ম্যানেজার, এবং আমি গালিবকে বলবো বিশেষ করে বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকের সাথে আপনার কাজ করার সুযোগ হয়েছে ইউএনসিডিএফ এ কাজ করার সূত্রে, আমি আবার বলবো, শুধুমাত্র অন্যান্য সেন্ট্রাল ব্যাংক করতে বলছে বলে আমরা এটা করবো না, কিন্তু বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের সংস্কৃতির বাস্তবতা এবং যে পরিস্থিতিটা আমরা ফেস করেছি, আপনাদের কি মনে হয় যে সেন্ট্রাল ব্যাংকের এসব ক্ষেত্রে অনেক বেশি ডিক্টেটিং রোল প্লে করা উচিত, নাকি আরেকটু লিবারেল হওয়া দরকার? প্রথমে একটু। আহ আমার কাছে মনে হয় যে এটা মাইক্রো ম্যানেজমেন্টের চেষ্টা, এটা করা উচিত না। যেমন রিসেন্টলি কিছু ডিরেক্টিভ আসছিল যে এক্সিকিউটিভরা বিদেশে যাওয়ার আগে পারমিশন নিয়ে যেতে হবে, তাদের স্যালারি লিমিট কত হওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশ ব্যাংক গাইড করতে পারে একমাত্র হচ্ছে যে ম্যানেজমেন্টের সাথে যদি এইচআর রিলেটেড ডিসপুট হয়, যে সেখানে এমপ্লয়িরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সুতরাং রেগুলেটরের কাছে এসে সে যাতে তার অভিযোগ জানাতে পারে এবং রেগুলেটর তখন ওই ডিসপুট সেটেলমেন্ট করতে পারে, এই ধরনের একটা মেকানিজম থাকা উচিত। এর বাইরে কোথায় কে কাকে হায়ার করবে, এবং এই ক্ষেত্রে আমরা কেন বিদেশি মেধা ইন্টারন্যাশনাল ব্যাংকগুলিতে আনছে, সো লোকাল ব্যাংকগুলি কেন এটা লেভারেজ করছে না? তো সেই স্বাধীনতাগুলি তাদেরকে দিতে হবে। বাংলাদেশে একটা কথা আছে যে একজন এক্সিকিউটিভ কেন 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা মাসে বেতন পাচ্ছেন প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে। তো আমার তো কাছে মনে হয় যে এই অ্যামাউন্ট গুলি খুবই হাস্যকর অ্যামাউন্ট, কারণ হচ্ছে সিলিকন ভ্যালিতে একজন এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ারই এই বেতনগুলি পাচ্ছে। সুতরাং আমরা যদি গ্লোবাল এইচআর ল্যান্ডস্কেপের কথা চিন্তা করি, তাহলে যিনি কাইন্ড অফ অলমোস্ট $500 বিলিয়ন পোর্টফোলিও সামলাচ্ছেন, তো সেই লোককে আমরা, এবং তার সাথে সিস্টেমিক রিস্ক জড়িত, মানে তার একটা ভুল ডিসিশন এবং ব্যাংক ফেইলিওরের কারণে পুরো ইকোনমি ক্র্যাশ হয়ে যেতে পারে। তো ওই জায়গায় তাকে ইনসেন্টিভাইজ করা, রাইট পিপল ইন দ্য রাইট প্লেস এনশিওর করতে হলে আহ ওই ইনসেন্টিভ গুলি, মেকানিজম গুলি থাকতে হবে, এবং সেইটা ব্যাংক এবং তার বোর্ড ডিসাইড করবে যে তারা কাকে কত টাকা দিয়ে আনবে, কিভাবে এমপ্লয়িকে রাখবে। এখন এমপ্লয়ির সাথে যদি ডিসপুট হয়, কোনো চিফ এক্সিকিউটিভ যদি মনক্ষুণ্ণ হন যে তিনি সঠিক ট্রিটমেন্ট পান নাই, ওই ডিসপুট রেজলিউশনের জন্য তিনি যাতে রেগুলেটরের কাছে যাইতে পারেন এবং সেখান থেকে প্রতিবিধান পান, এইটুকু মেকানিজম রাখাই আমার কাছে মনে হয় যে যথেষ্ট। এর বাইরে মাইক্রো ম্যানেজিং এবং মানে ওভার প্যারেন্টিং এর কোনো প্রয়োজন নেই। আসিফ। আচ্ছা, আমার একটু সময় লাগবে এই আনসার করতে। হ্যাঁ। আম, আম, প্রথমত, বড় মোটা দাগে কিন্তু আমি হচ্ছে এই মাইক্রো ম্যানেজমেন্টের বিপক্ষে। এটা হচ্ছে আমার ফার্স্ট একদম কোর পয়েন্ট। কারণ কেন বিপক্ষে? আমার কাছে মনে হয়েছে যে এইগুলা করতে গিয়ে সেন্ট্রাল ব্যাংকের একটা লার্জ রিসোর্স চলে যায়, রিসোর্স অ্যালোকেট করা হয় এইগুলাকে মনিটর করা, এদেরকে প্রেসার দেওয়া এবং চেক করা, যেগুলো আসলে কতটা, এই যে সময় বা রিসোর্সটা কমিট করার পিছনে আসলে খুব একটা লার্জ বেনিফিট আছে কি না, এটা নিয়ে আমার মনে প্রশ্ন আছে। এক। দ্বিতীয় আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে যে দেখেন, যে যখন আপনি ফোর্স করবেন যে আপনার এসএমই তে লোন দিতেই হবে, আপনার এখানে লোন দিতেই হবে, আপনার হচ্ছে স্টার্ট আপদেরকে লোন দিতেই হবে, হ্যাঁ, যেটা একটা স্টার্ট আপ লেন্ডিং এর একটা আসছিল, সেটা সেটা যখন আপনি চিন্তা করেন, তখন আপনি কিন্তু অন্যান্য সলিউশন গুলা, ইনোভেশনের কথাগুলো আপনি আপনি বাদ দিয়ে দিচ্ছেন। আপনি, আই থিঙ্ক দ্যাটস আ শর্টকাট। এটা শর্টকাট চিন্তা। অ্যাকচুয়াল কোর বটল নেকটা কোথায়, কেন ব্যাংকরা দিতে পারছে না, কেন সে যাচ্ছে না, সেটার পিছনে আমরা এনাফ সময় ব্যয় করছি না। জাস্ট এজ এন এক্সাম্পল, হ্যাঁ, আমরা সবসময় বলি যে ব্যাংকরা রুরাল এরিয়াতে যাচ্ছে না। রুরাল এরিয়াতে যাচ্ছে না কারণ তার ওখানে ব্রাঞ্চ সেট আপ করলে তার কস্ট কাভার হচ্ছে না। কিন্তু যেই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক এজেন্ট ব্যাংকিং মডেলটা অ্যালাউ করলো, এখন কি ব্যাংকরা রুরাল মার্কেটে এজেন্ট ব্যাংকিং এর থ্রুতে যাচ্ছে না? সে ঠিকই যাচ্ছে।
তার মানে এই সলিউশনটা তো তখনও ছিল, আপনি তো তখনও করতে পারতেন, আমরা জাস্ট এনাফ ক্রিয়েটিভ থিঙ্কিংটা করি নাই যে হচ্ছে কি এটা করার জন্য। আচ্ছা, তো দুইটা পয়েন্ট আমি অলরেডি বলে ফেললাম। থার্ড একটা পয়েন্ট যেটা গালিব ভাই একটু আগে বললেন, যে কয়টা এক্সাম্পল আপনাকে দিই এবং আপনার একটা পলিসি ডিসিশনের যেই মানে যে আনফোরসিন কনসিকুয়েন্সেস যেগুলো হইতে পারে সেটার প্রেক্ষাপটে আপনি বলে দিচ্ছেন যে ব্যাংকিং এর ন্যূনতম স্যালারি এত। এক দুই বছর আগে একটা ডিসিশন চলে আসলো যে মিনিমাম স্যালারি আপনি ইম্পোজ করে দিচ্ছেন। আপনি আপনি একটা প্রাইভেট ব্যাংক, আপনার লস হচ্ছে, আপনি এখন এমপ্লয়ি কমাতে চান, একসময় আপনি হায়ার করছিলেন, হ্যাঁ, সেটার উপরে আপনি রেস্ট্রিকশন করে দিচ্ছেন যে আপনি ফায়ার করতে পারবেন। তো তাহলে তো আসলে আর আপনার ব্যাংক থাকার কোনো প্রয়োজন নাই, তাহলে আমরা সেন্ট্রাল ব্যাংক থেকেই ব্যাংকিং চালাই দিই, মানে আপনারা সেন্ট্রাল ব্যাংকের কাছে পুরো দায়িত্ব দিয়ে দিই, আপনারাই ব্যাংক রান করেন। সেটা তো, এখন আমি প্রশ্নটা পয়েন্টটাতে আসি। আজকের রিয়ালিটি হচ্ছে ব্যাংকিং খাতে হিউজ ক্যাপিটাল শর্টফল, হিউজ ক্যাপিটাল শর্টফল। এই ক্যাপিটাল শর্টফল ফিল আপ করার রাস্তা কি? ক্যাপিটাল শর্টফলের ফিল আপ করার রাস্তা হচ্ছে যে ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে আপনি হয়তো ব্যাংকে দিবেন, অথবা আপনি হচ্ছে একটা ব্যাংক্রাপসি স্ট্রাকচারের মধ্যে ডিপোজিটরদেরকে বলবেন যে ভাই আপনি 100 টাকা পাবেন না, 100 টাকায় 30 টাকা, 40 টাকা, 50 টাকা কিছু একটা পাবেন। আদার সলিউশন হচ্ছে আপনি ফরেন বিনিয়োগকারী আনবেন। এখন আপনি ফরেন ইনভেস্টরকে আনার সময় বলবেন যে ভাই আপনি তো আমার সিস্টেমে হচ্ছে কি আমরা সব ডিকটেট করবো, যে আপনি কাকে লোন দিবেন, কিভাবে লোন দিবেন, রুরাল ব্রাঞ্চ খুলবেন না আরবান ব্রাঞ্চ খুলবেন। আপনার হচ্ছে মাঝখানে তো আমরা হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ রেটও সেট করেছিলাম এবং লেন্ডিং রেটও সেট করে দিয়েছিলাম, হ্যাঁ। এবং এই সেট গুলার ক্ষেত্রে আপনি দেখেন যে এখানে ওয়ান সাইজ ফিটস অল ফর্মুলা ফলো করা হচ্ছে। আপনি যখন বলছেন যে একটা রাইট। ব্যাংক সিইওর বেতন বা বোনাস কি হবে, যেই ব্যাংকের 1500 কোটি টাকার প্রফিট তাকেও যেইভাবে আপনি মেজার করছেন, যে ব্যাংক লস করে তাকেও আপনি সেইভাবে মেজার করছেন। আবার 9/6 পলিসির ক্ষেত্রে ফেরত আসি, আমরা সবাই জানি অ্যাক্রস দ্য কান্ট্রি যে আপনি এসএমই স্মল লোন দিতে গেলে আপনার ডিস্ট্রিবিউশন কস্ট অনেক বেশি, যার ফলে মাইক্রো ফাইন্যান্স এবং অন্যান্য প্রতিষ্ঠানদের লেন্ডিং রেটটা হাই, ওই জন্য তো হাই। তো রিজন আছে, আপনার সুপারভিশন আছে এবং ডিস্ট্রিবিউশন কস্টটা বেশি। কিন্তু আপনি বলে দিলেন না, ভালোভাবে সবার জন্য 9% লেন্ডিং রেট, হ্যাঁ। তো এগুলার যে আনফোরসিন কনসিকুয়েন্স এবং এটার যে অ্যাডভার্স ইকোনমিক ইম্প্যাক্ট, এটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি। আমি মনে করি না যে, সো ফার্স্ট অফ অল আগেন গোয়িং ব্যাক টু দা কোয়েশ্চেন, আমি মনে করি যে মোটা দাগে এইভাবে ফোর্সফুল করা উচিত না। কিন্তু ক্ষেত্র বিশেষে আপনার কিন্তু কিছু লিমিট কিছু সেক্টরে দেওয়া যায়, বাট সেটার জন্য অ্যাডিকুয়েট রিসার্চ করার প্রয়োজন আছে, অ্যাডিকুয়েট চিন্তার প্রয়োজন আছে যে এই জিনিসটা আমি যে করছি এটার কনসিকুয়েন্সেস গুলা কি। ওইটা করেই করা উচিত। কিছু কিছু জায়গা আছে যেখানে আপনার কোনোভাবেই হস্তক্ষেপ করা উচিত না, সেটা ব্যাংকের ঘাড়ে আপনার ছাড়তে হবে। না হলে যেটা হবে, এই যে বললেন যে আমরা মার্জার্স নিয়ে কথা বলছি, হ্যাঁ, আমি একটা ব্যাংক অ্যাকোয়ার করবো যা শেয়ার হোল্ডার্স ইকুইটি নেগেটিভ, কথার কথা, হ্যাঁ, এবং ওর হুম। কারেন্ট যে কস্ট স্ট্রাকচার সেটা দিয়ে সে লস মেকিং। এখন আপনি আমাকে বলছেন যে আমি লোক ফায়ার করতে পারবো না, তাহলে আমি কেন অ্যাকাউন্ট করবো? এটা তো কোনোভাবেই এই সেন্স মেক করে না। তো এগুলো বিবেচনা করার মানে খুব মানে সিগনিফিক্যান্ট ইম্পর্টেন্স আছে, জি। না, অনেক ধন্যবাদ। আমরা আমাদের আজকের এই আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং মানে আমি আলোচনার শুরুতে আসলে আমার চিন্তাও করতে পারি যে এত প্রাণবন্ত এবং এত দারুণ দারুণ সব পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করতে পারবো। এবং আমরা আসলে এখন বুঝতে পারছি না, বা এখন আসলে কোনোভাবে প্রাকলন করা সম্ভব না যে আমাদের ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কি। কারণ আমরা গোটা দেশ তো বটেই, এবং গোটা দেশের সাথে সাথে আমাদের ব্যাংকিং খাতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে এসে দাঁড়ানোটা সম্ভবত আমরা আহ 2009 সালে চিন্তাও করতাম না। আমি খুব সম্প্রতি বা গত 1 বছর ধরে আমি সবসময় একটা উদাহরণ দিই। 2009 সালে আহ জানুয়ারি মাসে যদি আমরা বলি, তখন বাংলাদেশে ব্যাংকের সংখ্যা ছিল 47টি। সেখানে মাত্র একটা ব্যাংক ছিল যেখানে আমানতকারীরা টাকা রাখতে সংকোচ বোধ করতেন, কিন্তু টাকা রাখতেন। সেখানে 2024 সালে জুন মাসে দেখা গেছে যে অলমোস্ট 15টার মতো ব্যাংকে মানুষ টাকা রাখতে কিন্তু ভয় পাচ্ছেন, বা যেখান থেকে মানুষ টাকা ফেরতই পাচ্ছেন না। মানে ব্যাংক টাকা ফেরত দেবে না, এটা বাংলাদেশে একটা অচিন্তনীয় ব্যাপার ছিল। এটা কখনো কেউ চিন্তাই করে না যে ব্যাংক আমানতকারী টাকা ফেরত দিতে পারে। আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু আশার কথা হচ্ছে যে, যেটা আমাদের আলোচকবৃন্দ বলেছেন এবং অনেক বিশেষজ্ঞরা বলছেন, গত 6 মাসে বাংলাদেশ ব্যাংক যেভাবে প্রাণান্তকর ভাবে চেষ্টা করে যাচ্ছে, কারণ এটা এমন একটা পরিস্থিতি, এটার তো কোনো লিভড এক্সপিরিয়েন্স নেই যে যেটা দিয়ে আমরা সলভ করলাম। আমাদেরকে ট্রায়াল অ্যান্ড এররে যেতে হবে, অনেক ভুল হবে, আমরা সেখান থেকে শিখবো। বাট মোটামুটি এই দুইজন আলোচকের কথায় স্পষ্ট যে বাংলাদেশ ব্যাংকের এখনকার গভর্নরের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকে কাজ করছেন, তার উপরে আলোচকদের পূর্ণ আস্থা আছে যে এই রাস্তাটা এখনো পর্যন্ত মোটা দাগে সঠিক পথে আছে। কিন্তু এটাকে আরো কার্যকর করার জন্য আমরা মনে করছি খুব ইমিডিয়েটলি এই সরকারের উচিত একটি
ব্যাংকিং খাত সংস্কার কমিশন তৈরি করা, যারা মোটা দাগে এবং সূক্ষ্মভাবে দুইভাবেই ব্যাংকিং খাত সংস্কারের জন্য শর্ট টার্ম, মিডিয়াম এবং লং টার্মে কি কি করা প্রয়োজন তার খুবই কম্প্রিহেন্সিভ একটা প্রস্তাবনা দাঁড় করাবে, সংস্কার প্রস্তাব, এবং যেগুলোর ভিত্তিতে এই সরকার থাকতে থাকতে কিছু সংস্কারের ক্ষেত্রে হয়তো রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য কমিশনের আন্ডারে তারা একমত করাবেন, যে সংস্কারগুলোতে রাজনৈতিক দলগুলো একমত হতে হবে। কারণ আমাদের আজকের আলোচকরা একটা জায়গাতে একমত হয়েছে এবং বারবার এসছে যে পলিটিক্যাল কালচার ঠিক না হলে আমাদের ব্যাংকিং খাতের অনেক কিছু ঠিক করা সম্ভব না, এটার কোনো বিকল্প নেই। আমাদের পলিটিক্যাল ইকোনমিকে একটা ব্যাপারে কমিটেড হতেই হবে যে আমরা কখনো আর কোনোদিন আমরা ব্যাংকিং খাতের দিকে মানে দুষ্ট চোখে তাকাবো। আমরা এটাকে পবিত্র একটা মন্দিরের মতো ট্রিট করবো, এবং এখানে যেন সৎ, দক্ষ এবং মেধাবী লোকজনই কাজ করে, সেক্টর এক্সপার্টরাই যখন এখানে কাজ করে তারা যেন প্রপার কম্পেনসেশন পায়, যেন এখানে ইনোভেশন হয়, যেন এখানে সমসাময়িক টেকনোলজি এবং ডিজিটাল ইন্টারভেনশনের মতো কাজ করতে পারে সবাই, সেরকম একটা পরিবেশ তৈরি করার কোনো বিকল্প নেই। তো আমরা আশা করছি যে বর্তমান সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেব, একটি এবং মানে আমাদের যারা অ্যাভেলেবল আছেন, প্রয়োজনে বিদেশ থেকে যারা বাংলাদেশের আর্থিক খাত নিয়ে আগ্রহী এবং দক্ষ এমন মানুষদেরকে নিয়ে প্রয়োজনে হলেও একটি ব্যাংকিং খাত সংস্কার কমিশন তৈরি করা হবে, যে সংস্কার কমিশন থেকে আমরা অসাধারণ কিছু সংস্কার প্রস্তাব পাবো, এবং তা থেকে আমরা আমরা মানে আমাদের আগামী ভবিষ্যৎটা যেন উজ্জ্বলতর হয় সেজন্য আমরা কাজ করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আসিফ ইকবাল আজকে আমাদের গভর্নেন্স ইন ব্যাংকিং সেক্টর বাংলাদেশ বিষয় আমাদের বাংলাদেশ রিসার্চ অ্যানালিসিস ইনফরমেশন নেটওয়ার্ক থেকে যেই আলোচনা অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে তার সমাপ্তি ঘোষণা করছি, এবং আমাদের দুই আলোচক বৃন্দ এবং আসিফ খান এবং জনাব গালিব ইবনে আল আজিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।